তোমাদের ব্যাচে কে কে ছিল সেটাই তো ভুলে গেলাম। আব্দুল কুদ্দুস তোমাদের ব্যাচে না? জি ম্যাম। ম্যাম আপনি ব্যাচের পোলাপাইনকে ভুলে গেছেন আর আমরা পড়াশোনা কেমনে মনে রাখবো? হঠাৎ করে আমার কুদ্দুসের কথাই মনে পড়লো কেন যে আমি বুঝলাম না। যাই হোক, থ্যাংক ইউ ম্যাম। আছো তুমি? জি ম্যাম আছি ম্যাম। আর কে? দুই চারজন আয় পরিচয় দাও তো, আমি ভুলে গেছি তোমাদের চেহারাগুলো মনে আছে, নামগুলো ভুলে আসসালামু গেছি। আলাইকুম ম্যাম, আমি আছি। কে তুমি? মুস্তারিন। মুস্তারিন, বাড়ি গেছো? না ম্যাম, এখানেই আছি। এখানেই আছো, যাবা কিভাবে বাসায়? যাবো ম্যাম সামনের মাসে। মুস্তারিন হচ্ছে অ্যাক্টিভ, দেখছো? খুবই অ্যাক্টিভ। সে এখনো বাসায় যায়নি, এখানে বাসায় আছে। মুস্তারিন জি ম্যাম, আছে। আমি অনেক কাজ করতেছি এখানে। খুব কাজ করতেছে। তারপরে কে আছে জানি, সিয়াম ছিল না? সিয়াম আছে? জি ম্যাম। সিয়াম আছো? জি ম্যাম। হ্যাঁ ভিডিও ম্যাম। টিডিও একটু দেখাও, চেহারা ছবি তো বহুদিন ধরে দেখি না। এখন ভিডিও ওপেন করার মতো না। ভিডিও ওপেন সিয়াম করার মতো লুঙ্গি না পরে মানে? ক্লাস করতে। হ্যাঁ, ভিডিও ওপেন করার মতো না মানে কি? তুমি ক্লাস করবা, তুমি সেভাবে প্রিপারেশন নিয়ে ক্লাস। আমি তো ক্লাস নিব সেজন্য সাজগুজ করলাম, ড্রেস চেঞ্জ করলাম, আর তোমরা বলতেছো যে আমরা প্রিপারেশন নেওয়ার মতো, মানে ক্লাস দেখানোর মতো প্রিপারেশন নাই। এগুলা কি বলো? নেপালি আছে না এখানে? আস্থা তোমাদের কাছে ছিল না? জি আস্থা ম্যাম। আসো? Yes, ma'am. হ্যাঁ, নেপাল নাকি বাংলাদেশ? I'm in Nepal, ma'am. নেপালে আছো? Yes, নেপালে ma'am. করোনা আছে? Yes, ma'am. তোমরা কি লকডাউন নাকি খোলামেলা? No, ma'am. There's no lockdown here. সব লকডাউন শুধু বাংলাদেশে। তোমার ওখানে দেখি পোল্ট্রির আওয়াজ আসতেছে নাকি? তাহলে কি কি সিস্টেম আছে বললাম, বলো। কি কি সিস্টেম বডিতে আছে আমাদের? ক্লাস শুরু করি। এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, হুম, তারপর রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি রেসপিরেটরি সিস্টেম, সিস্টেম, ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, হুম, তারপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, এক্সোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, তারপর নার্ভাস সিস্টেম, নার্ভাস তারপরে সিস্টেম, মাসকুলার সিস্টেম, হুম, তারপর হচ্ছে স্কেলেটন সিস্টেম। মাসকুলো স্কেলেটাল সিস্টেম, ইন্টিগ্রুমেন্টারি সিস্টেম, ইন্টিগুমেন্টারি সিস্টেম। হ্যাঁ, তাহলে বডিতে অনেকগুলো সিস্টেম আছে। তাহলে এই সিস্টেমিক ফার্মাকোলজির কোর্সটার অবজেক্টিভটাই হচ্ছে যে বডিতে যে সকল সিস্টেম আছে সেই সকল সিস্টেমের উপরে আমরা যে ড্রাগগুলো ইউজ করি সেই ড্রাগগুলোর মোড অফ অ্যাকশন এবং তার সাইড ইফেক্ট কি, বা হচ্ছে কোনো ধরনের কোন ক্ষেত্রে আমরা হলো কোন ডিজিজের ক্ষেত্রে ওই ড্রাগটা ইউজ করব, সেই ক্ষেত্রে এই হলো সিস্টেমিক ফার্মাকোলজিতে পড়ানো হবে। তাহলে সিস্টেমিক ফার্মাকোলজিতে কি পড়াবো? সিস্টেমিক ফার্মাকোলজিতে পড়াবো হচ্ছে বিভিন্ন সিস্টেমের উপরে যে ধরনের ড্রাগগুলো আমরা ইউজ করি, কখন, যখন সেই সিস্টেমের কোনো ধরনের ডিজিজ কন্ডিশন বা অ্যাবনর্মাল কন্ডিশন হয় সেই সময় যে ড্রাগগুলো ইউজ করি সেই ড্রাগগুলোর মোড অফ অ্যাকশন পড়বো, ডোজ পড়বো, ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো হচ্ছে আমরা পড়বো। তাহলে কি পড়বো? আব্দুল কুদ্দুস কই আমার? হঠাৎ করে আব্দুল জি কুদ্দুসের ম্যাম। কথা মনে পড়লো। এই কি কি পড়বো তাহলে বলো তো? সিস্টেমিক ফার্মাকোলজি ম্যাম আমরা বিভিন্ন সিস্টেম সম্পর্কে পড়বো, আর সিস্টেম পড়লে আমরা ড্রাগ ডোজ এগুলা। বিভিন্ন সিস্টেম সম্পর্কে আমি পড়াবো না, বিভিন্ন সিস্টেম সম্পর্কে তোমরা ফিজিওলজিতে অলরেডি পড়ে আসছো, অ্যানাটমিতেও পড়ে আসছো। জি ম্যাম। ফার্মাকোলজি মানে কি? ফার্মাকোলজি দ্য মোড স্টাডি অফ অফ। অ্যাকশন অফ ড্রাগ বা অথবা স্টাডি অফ ড্রাগ, তাই না? জি ম্যাম। মোড অফ অ্যাকশন অফ ড্রাগ। মোড অফ অ্যাকশন অফ ড্রাগ। তো সেক্ষেত্রে ফার্মাকোলজি পড়াবো আমি কোথায়? সিস্টেমিক ফার্মাকোলজি। তার মানে কি? সিস্টেমিক ফার্মাকোলজি বলতে আমি বোঝাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমাদের বডিতে অনেক ধরনের সিস্টেম আছে।
এই সিস্টেমগুলোর যখন বিভিন্ন ধরনের প্রবলেম ফিল করি, ধরো সাপোজ আমার সর্দি লাগছে, এটা কোন সিস্টেমের প্রবলেম বলো? এটা রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম। তো এই রেসপিরেটরি সিস্টেমের যখন আমার প্রবলেম হচ্ছে, এই সময় আমি কোন ধরনের ড্রাগ ইউজ করব এবং তার মোড অফ অ্যাকশনটা কি, এইটাই হচ্ছে সিস্টেমিক ফার্মাকোলজি। ঠিক আছে? জি ম্যাম। তো আজকে আমি পড়াবো হচ্ছে যে ড্রাগ অ্যাক্টিং অন এলিমেন্টারি সিস্টেম অর ডাইজেস্টিভ সিস্টেম। এটা দিয়ে আমি আজকে পড়ানো শুরু করব। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। তো সেটা হচ্ছে যে এলিমেন্টারি অর ডাইজেস্টিভ সিস্টেম, সেটা তো আমরা জানি যে ডাইজেস্টিভ সিস্টেমটা কি, কোথা থেকে শুরু হয়, শেষ হয়েছে কোথায় বলো তো? মাউথ মাউথ টু ক্যানাস। মাউথ থেকে মাউথ টু অ্যানাস, তাই না? তার মানে জি হচ্ছে আমি এখন তোমাদের যেটা পড়াবো হচ্ছে যে যে সকল ড্রাগ হলো আমার এলিমেন্টারি সিস্টেমের উপরে ইফেক্ট আছে বা আমরা কখন ইউজ করব, তো সেগুলো হচ্ছে মাউথ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে ড্রাগগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে এই সিস্টেমের উপরে পড়াবো। ঠিক আছে? তো প্রথমে যদি আমি বলি যে ড্রাগ অ্যাক্টিং অন ডাইজেস্টিভ সিস্টেম অর এলিমেন্টারি সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, তাহলে বোঝাবো যে দ্য ড্রাগ হুইচ আর ইউজড ইন disturbance in any part of elementary system, ঠিক আছে, to recover or comfort individual are referred as a drug of elementary system. That means the drug which are used in any disturbance occurred in elementary system to recover, ঠিক আছে, আমাদের কোনো এলিমেন্টারি সিস্টেমে যদি কোনো ধরনের ডিস্টারবেন্স হয়, সেই ডিস্টারবেন্সটাকে রিকভার করার জন্য অথবা একটা কমফোর্ট পজিশনে আনার জন্য একজন ইন্ডিভিজুয়াল বলতে আমি এখানে বোঝাচ্ছি যেটা হচ্ছে যে সেটা পেশেন্ট, একজন পেশেন্টকে যদি আমরা দেই, সেইগুলোকে বলা হচ্ছে ড্রাগ অ্যাক্টিং অন ডাইজেস্টিভ সিস্টেম। বুঝতে পারছো? আসো? ইয়েস ম্যাম। তাহলে কি বুঝাইলাম? ড্রাগ অ্যাক্টিং অন এলিমেন্টারি অর ডাইজেস্টিভ সিস্টেম বলতে আমি কি বলতে বোঝাচ্ছি বলো? এসা বলো। ম্যাম বডিতে যেসব অর্গান আছে এগুলোতে যদি কোনো ডিস্টারবেন্স হয় সেসব বডিতে ড্রাগ অ্যাক্টিং অন এলিমেন্টারি সিস্টেম মানে এলিমেন্টারি সিস্টেমে যদি ডিস্টারবেন্স হয় সেক্ষেত্রে যেসব ড্রাগ ইউজ করা হয় এবং তাদের হ্যাঁ ট্রিটমেন্ট পারপাসে সেই ডিস্টারবেন্সের ট্রিটমেন্টের জন্য যে ড্রাগগুলো ইউজ করি সেগুলোকে বলা হচ্ছে ড্রাগ অ্যাক্টিং অন ডাইজেস্টিভ সিস্টেম অর এলিমেন্টারি সিস্টেম। তো আমি এই সিস্টেমটা পড়াইলে যদি আমি পড়াই, এইটা শেষে একজন লার্নার যে শিখতেছো তোমরা স্টুডেন্টরা, তোমরা কি কি বুঝবা সেটা হলো যে মোড অফ অ্যাকশন অফ ভেরিয়াস ড্রাগ ইউজ টু ট্রিট কন্ডিশন ইনভলভিং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এটা আমি প্রথমেই বললাম যে আমি এই যে সিস্টেমগুলোতে যে কোনো ধরনের ডিস্টারবেন্স হচ্ছে সেই ডিস্টারবেন্সের বিপরীতে যে ড্রাগগুলো ইউজ করতেছি সেটা আমি কি শিখবো এই ইয়াতে সিস্টেমিক ফার্মাকোলজিতে, সেটা হচ্ছে মোড অফ অ্যাকশন অফ ড্রাগ। ঠিক আছে? আমি যে সর্দি হলো, আমি যে সর্দিতে অ্যান্টিহিস্টামিন খাইলাম, সেই অ্যান্টিহিস্টামিনটা আমার সর্দিটাকে কিভাবে বন্ধ করলো সেই প্রসেসটা শিখবো হচ্ছে এই সিস্টেমিক ফার্মাকোলজিতে। তাহলে প্রথমেই যদি আমি ড্রাগ অ্যাক্টিং অন এলিমেন্টারি সিস্টেমের প্রথম যদি ড্রাগটা পড়ি, সেটা হচ্ছে যে সেটা নাম হচ্ছে স্যালিভারি স্টিমুলেন্ট। এটা হলো মাউথ থেকে শুরু হয় আমাদের কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো মাউথের প্রথম যে ট্রিটমেন্ট হয় বা মাউথের যে প্রবলেমগুলো ফিল করি সেটা হচ্ছে আমাদের হয় অধিক স্যালাইভেশন হয় অথবা স্যালাইভেশন বন্ধ হয়ে যায়। স্যালাইভেশন তো বোঝো? ইয়েস ম্যাম। তো যখন আমাদের মাউথের হয় স্যালাইভেশন হয় অথবা স্যালাইভেশন বন্ধ হয় তখন আমরা কি ধরনের ড্রাগগুলো ইউজ করি। তো প্রথমে যখন আমি পড়াবো হচ্ছে স্যালিভারি স্টিমুলেটস। এক কথায় যখন স্যালাইভা বন্ধ হয়ে যায় বা স্যালাইভার সিক্রেশন বন্ধ হয়ে যাচ্ছে, যেমন তোমাদের যদি কোনো টক্সিক সাবস্টেন্স সাজেস ধুতুরার বীজটা যদি কেউ খেয়ে ফেলে, কোনো গরু বা ছাগল বা কোনো অ্যানিমেল অথবা হিউম্যান যে কেউ খাক না কেন, তার কিন্তু স্যালাইভেশন বন্ধ হয়ে যায়। তো স্যালাইভেশন যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তো ওই মানুষের বা ওই অ্যানিমেলের স্যালাইভেশন বন্ধ হয়ে গেলে তার কিন্তু একটা অ্যাবনর্মালিটি শুরু হয়ে যায়। তাই এই অ্যাবনর্মালিটিসটাকে, এই স্যালাইভেশন বন্ধ হয়ে গেলে তাকে আমি কিভাবে স্যালাইভা সিক্রেশনটাকে বাড়াবো, সেটা কি ড্রাগ দিয়ে আমরা স্যালাইভা সিক্রেশন বাড়াই, সেটার জন্য নামটার নাম হচ্ছে স্যালিভারি স্টিমুলেটস অর সায়ালিক্স অর সায়ালক্স। তোমরা খাতা কলম আছে তোমাদের সাথে নাকি এমনি ক্লাস করতেছো? আচ্ছা ম্যাম।
আছে ম্যাম। আছে? জি ম্যাম। তাহলে এই ড্রাগটার নাম কি, যেটা ড্রাগ হচ্ছে স্যালিভারি সিক্রেশনের জন্য আমরা ইউজ করি? salivary stimulate. স্যালাইভারি স্যালিভারি স্টিমুলেট স্টিমুলেট বা স্যালিক্স সায়ালক্স। অর ডায়ালক্স। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ইয়েস ম্যাম। বানানগুলো এটা দেখে দেখে লিখে নাও। স্যালিভারি স্টিমুলেট, সায়ালিক্স অর সায়ালক্স, এগুলো হচ্ছে কি করে, তোমার স্যালিভারি সিক্রেশনটাকে বাড়ায় দেয়। তার মানে হচ্ছে সায়ালক্স আর salivary stimulate or salix are the agents that increase the volume of saliva, সেটা তোমার ম্যাম অ্যাপেটাইট কেও। সায়ালক্স বানানটা কি ঠিক আছে ম্যাম? হ্যাঁ ঠিক আছে। সায়ালক্স হ্যাঁ সায়ালগক্স। হ্যাঁ সায়ালগক্স উচ্চারণ হবে সায়ালক্স, বানানটা ঠিক আছে সায়ালগক্স, SIALOGOGUES। ঠিক আছে, সায়ালক্স আর দ্য এজেন্টস এটা ইনক্রিজ দ্য ভলিউম অফ সালাইভা। এটা সাধারণত আমরা অনেক সময় দেখা যায় যে অ্যাপেটাইটও অনেক সময় কমে যায়, লস অফ অ্যাপেটাইট হয় বা ফুড ডাইজেশনের প্রবলেম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি। শুধুমাত্র যে টক্সিসিটি হলেই না, নর্মাল ক্ষেত্রেও আমরা দেখা গেছে অনেক সময় রুচি থাকে না, তখন মানুষ বলে যে অ্যাপেটাইট বাড়ানোর জন্য অথবা ফুড ডাইজেস্টিবিলিটি বাড়ানোর জন্য তখন আমরা সাধারণত কি করি, এই সায়ালক্সটা ইউজ করি যেন অ্যাপেটাইটটা বেড়ে যায় এই বা এ করার জন্য। তো এটা হলো তোমার কিছু কিছু, যেমন হচ্ছে যে আমরা হচ্ছে প্ল্যান্ট থেকেও কিছু সায়ালক্স আমরা পেয়ে থাকি, যেমন হলো জেনশিয়ান। আমাদের অনেক সময় দেখা যায় যে আদা বলে যে আদা খা তাহলে ভালো লাগবে, বলে না খারাপ লাগতেছে, খাইতে ইচ্ছা করতেছে না, কেমন জানি লাগতেছে, তখন কি বলে যে আদা খা, আদা খা তাহলে ভালো লাগবে। তো জেনশিয়ান, কোয়াশিয়া আর হলো নাক্স ভূমিকা। কোয়াশিয়া হচ্ছে একটা সাউথ আফ্রিকান প্লান্ট, এটা হলো হার্ব জাতীয় একটা প্লান্ট না, এটা হলো হার্ব আর কি, কোয়াশিয়া। আর নাক্স ভূমিকা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান একটা প্লান্ট। এগুলো নাক্স ভূমিকা সাধারণত দেখবা যে হোমিওপ্যাথি ওষুধে তখন সাইলেক্সটা কি, এটা হচ্ছে আমাদের একদম ডাইরেক্ট প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের স্যালাইভা সিক্রেশন হয়। নার্ভাস সিস্টেমটা যেটা হলো ইনিশিয়েট করে হলো স্যালাইভা সিক্রেশনের জন্য, সেই নার্ভাস সিস্টেমের উপরে গিয়ে স্টিমুলেশন দেয়, আর এই স্টিমুলেশন দিলেই তখন স্যালাইভারি সিক্রেশন হয়। এটা হচ্ছে ডাইরেক্ট সায়ালিক্স, যেটা কি করে ডাইরেক্টলি নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট ফেলে। এটার এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে কার্বাকল। ঠিক আছে, কার্বাকল হচ্ছে কি করে, এটা হচ্ছে প্যারাসিম্পেথো মাইমেটিক অ্যাকশন দেয়। ঠিক আছে, কার্বাকল। আর এটা হচ্ছে ইনডাইরেক্ট সায়ালিক্স। ইনডাইরেক্ট সায়ালিক্সটা কি, ইনডাইরেক্ট সায়ালিক্স হচ্ছে আমরা যেমন বললাম যে রুচি নাই, খাবার নাই, এই খাবার খাইলাম, খাইয়ে হলো টেস্ট বার্ডের উপরে, টাঙের যে টেস্ট বার্ড গুলো আছে সেটাতে যা স্টিমুলেট করবে, করার পরে আমাদের একটা স্যালাইভা সিক্রেশন হবে, তখন আমরা স্যালাইভারি সিক্রেশন হলে আমাদের তখন হলো যে যে অ্যাবনরমালিটি শো করতেছে সেটা আমরা রিকভার করতে পারবো। বুঝতে পারছো? ম্যাম কার্বাকল এটা কেমিক্যাল নেম নাকি হ্যাঁ কার্বাকল মানে হচ্ছে ট্রেড কেমিক্যাল নেম? নেম, কেমিক্যাল নেম, কেমিক্যাল নেম জি ম্যাম। কার্বাকল। কার্বাকল হচ্ছে কি করে, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে প্যারাসিম্পেথো মাইমেটিক অ্যাকশন দেয়। মাইমেটিক আর লাইটিক বলতে কি বোঝায় বলো তো?
লাইটিক তো ভেঙে ফেলা। লাইটিং হচ্ছে লাইটিক মানে লাইসিস, তাই না? লাইসিস। হ্যাঁ, মানে একটা জিনিস তোমার বন্ধ করে দিচ্ছে বা ধ্বংস করে দেয়। এক কথা বাংলায় যদি পিওর বাংলায় বলি সেটা হলো লাইসিস মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া, আর মাইমেটিক মানে হচ্ছে কোনো একটা জিনিস শুরু করে দেওয়া, অ্যাকশনটাকে শুরু করে দেওয়া। তো এটা কি করে, প্যারাসিম্পথ মাইমেটিক অ্যাকশন দেয়। তার মানে কি করে, ওইখানে গিয়ে সে ইনিশিয়েট করে সেই নার্ভাস সিস্টেমকে, যে নার্ভাস সিস্টেমটার যে নার্ভটা হলো তোমার, যে রিসেপ্টরটা হচ্ছে স্যালাইভা সিক্রেশনের জন্য দায়ী, সেই রিসেপ্টরটার উপরে গিয়ে সে হলো একটা মাইমেটিক অ্যাকশন দেয়, যে বাবা তুই, ওর মুখের স্যালাইভা সিক্রেশন বন্ধ হয়ে গেছে, তুই স্যালাইভা সিক্রেশন কর। ঠিক আছে? ঠিক সেরকমই ইনডাইরেক্ট সায়ালিক্স কি, ইনডাইরেক্ট সায়ালিক্স হচ্ছে যে ইনডাইরেক্টলি, মানে নার্ভাস সিস্টেমের উপর ডাইরেক্টলি এফেক্ট না ফেলে আমরা কি করব, যে ভালো লাগতেছে না আমাদের, দেখা গেছে মেয়ে মানুষের দেখা বা অনেক মানুষের আছে যে তেঁতুল শুনলেই মুখ দিয়ে স্যালাইভা সিক্রেশন হয়, তাই না? যে তেঁতুলের কথা শুনলাম, টক জাতীয় কোনো খাবারের কথা শুনলেই মনে হয় যে স্যালাইভা সিক্রেশন হচ্ছে, খাওয়ার ইচ্ছা লাগতেছে। এটাও কিন্তু এক ধরনের ইনডাইরেক্ট সায়ালিক্স। বুঝতো? আস্থা আর নেপালি কে কে ছিল? আমি আসলে অনেক দিন ধরে তোমাদের সাথে দেখা নাই, সবকিছু ভুলে গেছে। রমজান আলী আছে? রমজান জি ম্যাম আসি। আসো? জি ম্যাম। এই চন্দন তোমাদের ব্যাচের না? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম কি জানি লেখালেখি করলো, ওর নামে কি বুঝলাম না, আসলে পড়িনি ভালো করে। তারপরে কে জানি ছিল, শান্ত মনা কি তোমাদের ব্যাচে? না ম্যাম। ইমিডিয়েট। সিনিয়র না? তো আমাদের আর তোমাদের শান্ত মনা? ম্যাম আমাদের ইমিডিয়েট। হুম। তারপরে তোমাদের হচ্ছে মেয়েগুলা জানি কে কে ছিল সেটাও তো ভুলে গেল। নিশি কি তোমাদের ব্যাচে? ওদের জুনিয়র? না আমাদের ব্যাচ ম্যাম। নিশি তোমাদের ব্যাচের? ওই যে কি যে তোমার শয়তানি করতাম মামা বলতাম, ওই নিশি তোমাদের ব্যাচের? জি ম্যাম। আছে? কই জাতীয় মামা মামা। কই? জাতীয় মামা কই? ইন্টারন্যাশনাল মামা। কই সে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম পাওয়ার সালাম। অফ ডিভিএম। কি তুমি কি ইউটিউব ব্লগার হচ্ছে নাকি? মাঝে মধ্যে দেখতেছি চ্যানেল খুলছে না নাকি? ম্যাম, হ্যাঁ, ভালো তো, সবাই তো এখন বসে বসে এগুলাই না করতেছে। ম্যাম এমনি হচ্ছে, না ম্যাম এমনি হচ্ছে ফুডের, এমনি ফুচকা টুচকার ম্যাম ইচ্ছা করে মজা করে দেই। ভালো, এইভাবে আস্তে আস্তে ব্যবসা শুরু হবে। তাহলে কি পড়াইলাম কি বলো তো? স্যালারি সিক্রেশন কিভাবে, কয় ভাবে আমরা ম্যাম করতে হচ্ছে পারি? ডাইরেক্ট সাইলিক্স, ইনডাইরেক্ট সাইলিক্স। ডাইরেক্ট কি আর ইনডাইরেক্ট কি? ম্যাম দুই ভাবে করতে পারি। হ্যাঁ, ডাইরেক্ট কিভাবে একটা করে? হচ্ছে মানে ডাইরেক্টলি করতে পারি আর ইনডিরেক্টলি করতে পারি। ডাইরেক্টলি কিভাবে করে সেটাই আমি তো এখানে কি পড়াচ্ছি, মোড অফ অ্যাকশন অফ ড্রাগ। ম্যাম একটা ডাইরেক্ট হচ্ছে সাইলেক্স কিভাবে করে? ডিরেক্টলি হচ্ছে নার্ভাস সিস্টেমের উপর কাজ দিয়ে। তো সেই অ্যাকশনটার নাম কি? কোন নার্ভাসের উপরে? সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? ম্যাম নার্ভাস সিস্টেমের উপরে। নার্ভাস সিস্টেম তো দুই প্রকারের আছে, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই সায়ালিক্স কোন নার্ভাস সিস্টেমের উপরে যা এফেক্ট করে? দেখো নাই ক্লাস লেকচারটা বললাম এতক্ষণ ধরে, স্ক্রিনের তোমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? ম্যাম হচ্ছে ডাইরেক্টটা হচ্ছে করে। ডাইরেক্টটা কি করে? ক্লাসে মনোযোগ দিচ্ছ না, খালি ক্লাস করার জন্য অস্থির হয়ে যায়। এই জন্যই আমি ক্লাস নিতে চাই না, যে ক্লাস নিয়ে কি করব? ক্লাসে কেউ মনোযোগ দেয় না, চালু করে দিয়ে ঘুরে বেড়ায়, মানে কোনো মতে একটা খালি করতে হবে তাই করা, তাই না? না ম্যাম আমরা আছি তো। আছো তো, কি হলো, নিশির কাছ থেকে তো এই ধরনের আশা করি না। আমি তো মনে করছিলাম মনোযোগী স্টুডেন্ট। কি করে, কোন সিস্টেমের উপরে, কোন নার্ভাস সিস্টেমের উপরে?
প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্পেথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে সিম্প্যাথোমায়োমেটিক অ্যাকশন দেয়। অ্যাকশনটার নাম কি? প্যারাসিম্প্যাথোমায়োমেটিক, অথবা এটা আরেকটা নাম হলো কোলিনার্জিক অ্যাকশন দেয়। এক্সাম্পল কি বললাম? ডাইরেক্ট সাইলিক্সের কার্বাকল, তাই না? আর ইনডাইরেক্ট কি বললাম? ইনডাইরেক্ট হচ্ছে টেস্ট বাড। আমাদের যে টাঙের মধ্যে অনেকগুলো টেস্ট বাড আছে, পড়ছো না? জি ম্যাম। টেস্ট বাড গুলোর নাম বলো, কি কি টেস্ট বাড আছে? সুইট, সাওয়ার, পেপিলো হ্যাঁ বলো, কে কি বলতেছে? সুইট সাওয়ার আর সল্টি। সুইট, সাওয়ার, সল্টি। আর তিতা খাইলে কোথায় টেস্ট বাড পাবা? নাই, তিতার টেস্ট নাই। হ্যাঁ আছে ম্যাম। তাহলে কি? মিষ্টি খাইলা, টক খাইলা আর লবণ খাইলা, তিতা নাই? ম্যাম জিহ্বা আর সর্বর পিছনের অংশে বিটার টেস্ট। মানে ব্যাক পার্ট। আমি তো লোকেশন জানতে চাইনি, আমি টেস্ট বাড গুলোর নাম জানতে চাইছি। সুইট, সাওয়ার, সল্টি, বিটার। আর আরেকটা হলো কি? বিটার টেস্ট। আরেকটা টেস্ট আছে যেটা টক ঝাল মিষ্টি সব মিলাই খাই, চাইনিজ খাবার যায়, হ্যাঁ বলি ইয়াম্মি। ইয়াম্মি কি? সেটাও তো একটা টেস্ট না? ঐশী, জি ম্যাম। এই যে খাও পিৎজা, তারপরে বার্গার খাই দেয় তো বলো ইয়াম্মি টেস্ট, তো সেইটা কি? ওটাও তো এক ধরনের টেস্ট। টক ঝাল মিষ্টি সব মিলাই ওটা টেস্ট পাওয়া যায়, সেটার নাম হলো ইয়াম্মি টেস্ট। পড়ছো না? ইন্টিগ্রাল ফিজিওলজিতে তো বিভিন্ন টেস্ট বার পড়ানোর কথা। ম্যাম টেস্ট বার আমরা সে অ্যানাটমিতে পড়ছিলাম। অ্যানাটমি কেন, ফিজিওলজি, ইন্টিগ্রাল ফিজিওলজিতে পড়ানোর কথা। 301 এ সুমন দেয়নি? সুমন সরকার ইন্টিগ্রাল ফিজিওলজিতে তো টেস্ট বারই তো পড়াবে, টাং, কি বলে ভিশন, এগুলো তো পড়াইছে। ভীষণ পড়েছি না। এটা কি এই সেমিস্টারের কোর্স? এটা ম্যাম 301 এ ছিল। তো হ্যাঁ, 301 এ ম্যাম আরো ক্লাস হচ্ছে 2 থেকে 3টা হয়েছে, তারপরে স্যার বলছেন যে একবারে ক্যাম্পাসে যেয়ে নেবে। ও, তারপরে ক্যাম্পাস বন্ধ হয়ে গেল। জি ম্যাম। আচ্ছা, এরপরে সায়ালিক্স এর পরে হচ্ছে স্যালিভারি ইনহিবিটরস বা অ্যান্টিসায়ালিক্স বা অ্যান্টিসায়ালক্স। তার মানে কি? এতক্ষণ হচ্ছে স্যালাইভা সিক্রেশন করালাম, এখন স্যালাইভা যদি অধিক হারে সিক্রেশন হয়, সেক্ষেত্রে তুমি এই স্যালাইভা সিক্রেশনটাকে যদি বন্ধ করতে চাও, ইনহিবিট করতে চাও, তাহলে সে কি ধরনের ড্রাগ আমরা ইউজ করব? অ্যান্টিসায়ালক্স অর অ্যান্টিসায়ালিক্স আর দ্য এজেন্ট দ্যাট ডিক্রিজ দ্য ভলিউম অফ স্যালিভারি সিক্রেশন। ঠিক আছে? তো অ্যান্টিসায়ালক এটা কি করে? এটা সাধারণত আমাদের হচ্ছে যে যখন আমরা কোনো ধরনের স্যালিভারি গ্ল্যান্ডে অথবা মাউথ রিজিয়নে কোনো ধরনের অপারেটিভ কেস আসে বা অপারেশন করতে হয়, তো সেই সময় আমরা করি কি এই অ্যান্টিসায়ালক্স ইউজ করি। কারণ যখন আমি একটা অপারেশন করতেছি মাউথের ভিতরে, তখন যদি অধিক স্যালাইভা হয় তো সেক্ষেত্রে আমার অপারেশনটা প্রবলেম হবে, যার কারণে করি কি আমরা অ্যান্টিসায়ালক দেই। প্রি মেডিকেশন হিসাবে অ্যান্টিসায়ালক আমরা ইউজ করি। তো অ্যান্টিসায়ালক হিসাবে বাজারে অ্যাভেলেবেল যেটা হচ্ছে অ্যাট্রোপিন সালফেট। অ্যাট্রোপিন সালফেটটা হচ্ছে খুবই একটা অ্যাভেলেবেল ড্রাগ ইন মার্কেট হুইচ আর ইউজড ফর অ্যান্টিসায়ালিক্স। ঠিক আছে? তাহলে অ্যাট্রোপিন সালফেট অথবা হচ্ছে গ্লাইকোপাইরোলেট, এটা হচ্ছে কমনলি ইউজ করা হয় তোমার অ্যান্টিসায়ালিক্স হিসাবে। এটার কাজ কি? এটার অ্যাকশনটা কি? এর আগে অ্যাকশনটা কি দিছে? এর আগে অ্যাকশন দিছে প্যারাসিম্প্যাথোমায়োমেটিক, তাই না? দুই একজন আনমিউট হয়ে হু হা বলো, আমি যে বলছি। জি ম্যাম। জি ম্যাম। অ্যান্টিসায়ালক মানে কি? অ্যান্টিসায়ালক মানে বলছি যে যখন কোনো ধরনের স্যালিভারি বেশি হয়, সেটাকে রিডিউস করার জন্য, ওই স্যালিভারি সিক্রেশনের ভলিউমটাকে রিডিউস করার জন্য বা ডিক্রিজ করার জন্য আমরা অ্যান্টিসায়ালক্স ইউজ করি। তো কখন ইউজ করি? সাধারণত তোমার অনেক ধরনের টক্সিন কেসে হয়, যেমন পয়জনাস কেসে। যেমন তোমার হলো যদি ধুতুরার বীজ কি বললাম, তোমার স্যালাইভা বন্ধ করে দেয়। তার অপোজিটে তুমি যদি দেখো, তাহলে আরো অনেক ধরনের প্ল্যান্ট আছে যেটাকে আমরা বলি মিল্কউইড। গ্রামে গঞ্জে এটাকে আকন্দ বলে। আকন্দ নাম শুনছো? এই টক্সিকোলজি ক্লাস হচ্ছে না? ফাইটোটক্সিকোলজি হয়েছে? জি ম্যাম, শুনছি ম্যাম। ফাইটোটক্সিকোলজি চ্যাপ্টারটা ক্লাস হয়েছে? এটা একটা ক্লাস হয়েছে।
একটা ক্লাস হয়েছে, তো হয় নাই সেখানে মানে মিল্কুইড পড়াইছে স্যার? না এখনো পড়েনি ভাই। হ্যাঁ, তো মিল্কুইড হচ্ছে একটা পাতা, যেটাকে গ্রামেগঞ্জে আকন্দ পাতা বলে। যেমন অনেক সময় দেখা যায় যে গ্রামের মানুষরা বলে কি যে ব্যথা হইলে কোনো জায়গায় আকন্দ পাতা গরম করে লাগায়, সেক দেয়। ওইটা হলো যে তোমার ওই পাতাটা ছিলে একটা দুধের মতো আঠালো একটা সাবস্টেন্স বের হয়, সেজন্য এটার নাম বলা হচ্ছে মিল্ক উইড। তো ওই মিল্ক উইডের পাতা খেলে আবার যেমন ধুতুরা খেলে স্যালাইভা সিক্রেশন বন্ধ হয়ে যায়, মিল্ক উইডের খেলে আবার তোমার স্যালাইভা সিক্রেশন বেড়ে যায়। তো সেক্ষেত্রে তোমার যখন অ্যানিমেলটা আসে বলবে যে স্যার আমার গরু তো আপনার হচ্ছে যে আকন্দ পাতা খেয়ে ফেলছে, তখন তুমি কি করবা? যে আকন্দ পাতা খেয়ে ফেলছে, তার প্রচুর স্যালাইভা সিক্রেশন হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবা? অ্যাট্রোপিন সালফেট ইনজেকশনটা দিবা। দিলে হবে কি তার স্যালাইভা সিক্রেশন বন্ধ হবে এবং তার ভিতরে যে পয়জনাস কেসটা তৈরি হচ্ছিল সেটা কিছুটা হলেও রিকভার হবে। তারপর তো আরো আনুষঙ্গিক ট্রিটমেন্ট দিতে হবে, কিন্তু সর্বপ্রথম স্যালাইভা সিক্রেশন বন্ধের জন্য অ্যাট্রোপিন সালফেট দিতে হবে। ঠিক আছে? এই অ্যাট্রোপিন সালফেট কিভাবে কাজ করে? অ্যাট্রোপিন সালফেট হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে গিয়ে যে রিসেপ্টর আছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টরগুলোর নাম বলতে পারবা? এটা আবার বলবে না এটা আবার কি জিনিস? বাড়িতে লকডাউনে বসে আছি, কোনো পড়াশোনা নাই। হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আব্দুল জি কুদ্দুস ম্যাম, বলো। শুনতে পাচ্ছি। আব্দুল কুদ্দুস, জি ম্যাম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টর গুলো কি কি আছে বলতে পারবা? না তো এটা নাম শুনছো? মাস্কারিনিক রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর, নাম শুনছো? ইয়েস ম্যাম, শুনছি। ফিজিওলজিতে ক্লাস নিছে, এগুলো সব ফিজিওলজির ক্লাস। অ্যানাটমিতে তো অবশ্যই নিছে ফার্স্ট ইয়ারে, তারপরে ফিজিওলজিতে সেগুলো আবার কিভাবে কাজ করে সেগুলো দেখাইছে, আর অ্যানাটমিতে লোকেশন এগুলো গুলো ভুলে দেখাইছে। ভুলে গেলে কেমনে হবে? ডাক্তার হবা কেমন করে? তোমার কাছে যদি আসে পেশেন্ট, তুমি কিভাবে ট্রিটমেন্ট দিবা? তুমি যদি নাই বুঝো যে এটা কি ধরনের রিয়াকশন দিচ্ছে, কোন ড্রাগটা দিলে এই রিয়াকশনটা বন্ধ হবে, কোন ড্রাগের কোথায় অ্যাকশনটা আছে, এগুলো তো মনে প্র্যাকটিস রাখতে হবে। মেক্স দ্য ম্যান পারফেক্ট। জি ম্যাম। তোমাকে যদি আমি বলি যে তোমার একটা অ্যানিমেল আসে যদি বলে স্যার আমার একটা অ্যানিমেল, মানে তোমার কম্পাউন্ডার এসে বলবে স্যার একটা পেশেন্ট আসছে, পেশেন্টের স্যালাইভা সিক্রেশন বন্ধ হয়ে গেছে, তো তুমি এখন ওইখানে যা ফট করে অ্যাট্রোপিন ইনজেকশন মারি দিলা। তোমার তো মনে আছে ম্যাডাম তো করেছিল অ্যাট্রোপিন তখন ইনজেকশন, তো আরো হ্যাঁ? যে তোমার তো জি ম্যাম। ওটু মনে আছে যে হালকা পাতলা ঝাপসা, হালকার উপর ঝাপসা মনে আছে যে ম্যাডাম তো পড়াইছিল স্যালাইভা সিক্রেশনের সময় অ্যাট্রোপিন ড্রাগটা খুবই কমনলি ইউজ করা হয়, তাই না? তো ঠিক আছে, আসছে তাড়াতাড়ি অ্যাট্রোপিন ইনজেকশন মেরে দাও। ওর এমনি স্যালাইভা সিক্রেশন বন্ধ হয়ে গেছে, তারপর তুমি যদি অ্যাট্রোপিন ইনজেকশন দাও মারে, তাহলে কি হবে? ওখানে আরো বন্ধ হয়ে যাবে না? আরো বন্ধ হয়ে অ্যানিমেল যাবে মরে, তখন বলবে গরু মারা ডাক্তার, তাই না? তো সেক্ষেত্রে তো তোমাকে এগুলো মনে রাখতে হবে। আর জি যাই ম্যাম। কিছু মনে না রাখো, অন্তত পক্ষে ড্রাগের মোড অফ অ্যাকশন গুলো অবশ্যই মনে রাখতে হবে, যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, গুড ডক্টর। আর যদি কোয়াক ডাক্তার হন, চোখের মানে দিলা আর কি, যা লাগে লাগে, ওখানে তুমি ব্রড জি ম্যাম। স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকও দিয়ে দিবা, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকও দিয়ে দিবা, যে কোনটা কাজ করলে করবে নাকি? আবার পেশেন্টের মালিক ওনারের আবার তোমার টাকা আছে কি না আছে তা তোমার জানার দরকার নেই, তুমি তোমার কাজ করে দিছো, প্রেসক্রিপশন লিখে দিছো, তাহলে হবে? তাহলে এটা কি বললাম? প্যারাসিম্পেথোলাইটিক অ্যাকশন দেয়। আগেরটা ছিল প্যারাসিম্পেথোমাইমেটিক অ্যাকশন দিত, মানে তোমার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের উপরে ইনিশিয়েট করতো, যে বাবা ওর নার্ভাস সিস্টেম ওই নার্ভের কি বললাম মাস্কারিনিক আর নিকোটিনিক রিসেপ্টর নামে দুটো রিসেপ্টর আছে। এই দুটো রিসেপ্টর হচ্ছে স্যালাইভা সিক্রেশন এবং আদার্স যে কোনো মাইমেটিক অ্যাকশন হয় বডিতে, সব ধরনের মাইমেটিক অ্যাকশনের সাথে এই রিসেপ্টর দুটা জড়িত। সেই রিসেপ্টর দুটার নাম লিখে রাখো, মাস্কারিনিক রিসেপ্টর আর একটা হলো নিকোটিনিক রিসেপ্টর। ঠিক আছে? এই মাস্কারিনিক এবং নিকোটিনিক রিসেপ্টরের উপরে যে সে কি করে, স্টিমুলেট করে যে স্যার অমুক জায়গায় যান তাড়াতাড়ি, কারণ তার স্যালাইভা সিক্রেশন বন্ধ হয়ে গেছে বা স্যালাইভা সিক্রেশন বেশি হচ্ছে। তো যখন স্যালাইভা সিক্রেশন বেশি হবে, সেই ভলিউমটাকে রিডিউস করার জন্য আমরা কি করি, অ্যান্টিসায়ালিক্স দেই। এর কাজ হলো প্যারাসিম্পেথোলাইটিক অ্যাকশন দিয়ে তোমার স্যালাইভা সিক্রেশন বন্ধ করে। যেমন আমাদের শুধু স্যালাইভা সিক্রেশনই আমরা বন্ধ করতে পারি না, আমাদের ব্রঙ্কিয়াল সিক্রেশন, যেমন অধিক কফ, অধিক মানে তোমার হলো যে সর্দি বের হচ্ছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু
এই ধরনের এই অ্যাট্রোপিন বা গ্লাইকোপাইরুলেট ড্রাগটা ইউজ করতে পারি। এক কথায় যখন অধিক সিক্রেশন হয়, তোমার নর্মালের থেকে অ্যাবনর্মাল কন্ডিশনে সিক্রেশন হয়, তখন সেক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাট্রোপিন অর গ্লাইকোপাইরুলেট ড্রাগগুলো ইউজ করতে পারি প্যারাসিম্পেথোলাইটিক অ্যাকশন দেয়। বুঝতে পারছো? বিক্রম এখানে ছবি ভাসে উঠতেছে। বিক্রম ইয়া নেপালি? বিক্রম Yes, ma'am. No, ma'am. I am Bangladeshi. বাংলাদেশি নাম রাখছো বিক্রম, তারপর কয়দিন পর হয়ে যাবে বিকি নাকি? নাকি হয়ে গেছে? No, ma'am. তো বিক্রম তুমি বলো অ্যান্টিসায়ালিক্স, মোড অফ অ্যাকশন অফ অ্যান্টিসায়ালিক্স। ম্যাম হচ্ছে এটা হচ্ছে স্যালাইভারি ইনহিবিটর, যখন হচ্ছে স্যালাইভা বেশি 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 ক্ষরণ হবে তখন হচ্ছে সেটা স্টপ করার জন্য ইউজ করা হয়। কিভাবে সেটা স্টপ করে? কি অ্যাকশন দিয়ে? এটা ম্যাম হচ্ছে প্যারাসিম্পেথোলাইটিক অ্যাকশনের মাধ্যমে। প্যারাসিম্পেথোলাইটিক অ্যাকশনের মাধ্যমে এটা কাজ করে। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে আসো এরপরে গেল মাউথের পরে আছে আমাদের কি আছে? পার্টগুলো বলো তো সিরিয়ালি, ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলো বলো। মাউথ, ইসোফেগাস, তারপর হচ্ছে স্টোমাক, তারপর ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপর হচ্ছে ইন্টেস্টাইনের হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপর হচ্ছে আর স্মল ইন্টেস্টাইনের পার্টগুলোর নাম কি কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর লার্জ ইন্টেস্টাইন সিকাম, কোলন, রেকটাম। গুড। আচ্ছা, এখন আমরা হলাম এনিমেল ডক্টর, আমরা সাধারণত এই মাউথ, ইসোফেগাস, স্টোমাক আর হলো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন না, আমাদের কিছু ইসোফেজিয়াল আবার কি আছে, আউট পকেটিং আছে, তাই না? পোল্ট্রির কি আছে? ইসোফেগাসের একটা আউট পকেট, ক্রপ। পোল্ট্রির ইসোফেগাসের আউট পকেট কি বলে সেটাকে? ক্রপ বলে। তো ক্রপ। আর আমাদের লার্জ অ্যানিমেলের যেটা হলো রুমিন্যান্ট বলে, সেক্ষেত্রে স্টোমাকের কি প্রকারভেদ আছে বলো? রুমেন, রেটিকুলাম, ওমাজাম, অ্যাবোমাজাম। 4 স্টোমাক বলে এটাকে, তাই না? এটার মধ্যে কি আছে? রুমেন, রেটিকুলাম, ওমেজাম আর অ্যাবোমেজাম। 4 কম্পার্ট। তার মধ্যে ওমেজাম আর অ্যাবোমেজাম কিন্তু সব মানুষেরই আছে, মানে সব অ্যানিমেলেরই আছে, কিন্তু রুমেন এবং রেটিকুলাম আছে সবার, স্পেসিফিক শুধুমাত্র রুমিন্যান্ট অ্যানিমেলের আছে। তো এদের যে ডাইজেশন হয়, আমাকে বলো তো যে রুমিন্যান্ট ডাইজেশন আর হচ্ছে তোমার আদার্স, দ্যাট মিন্স কার্নিভোরাস আর অমনিভোরাস স্পিসিসের, কার্নিভোরাস এবং অমনিভোরাস স্পিসিসের ডাইজেশন এবং রুমিন্যান্ট ডাইজেশনের মধ্যে কি ডিফারেন্স? রুমিন্যান্ট ডাইজেশনে হচ্ছে যে রিগার গাইডেড হয়, মানে পুনরায় হচ্ছে যে খাবারটা একবার সোয়ালো করার পরে ওইটা আবার হচ্ছে যে রুমিনে জমা থেকে আবার পুনরায় ওটা মুখে এসে আবার হয়। জি ম্যাম। জাবর কাটে যেটা সেটা, কিন্তু ওইখানে রিগার্জেশন, ওইখানে কি মেকানিজম হয়? যেমন মাইক্রোবিয়াল ডাইজেশন। হ্যাঁ, মাইক্রোবিয়াল ডাইজেশন। গুড। কে বলছে আনসার? আমি। কে তুমি? ঈশা? আব্দুল কাইয়ুম। কাইয়ুম একটু চেহারাটা দেখো, নাকি ছবি সেট করা আছে তোমার? অন্তত পক্ষে ছবিগুলা সেট করে রাখো, সেক্ষেত্রে আমি অন্তত ছবিগুলা দেখে তো চিনতে পারি। ছবিও নাই, কিছুই নাই। কাইয়ুম দেখে সেটাও তো বুঝতেছি না। যাই হোক, থ্যাংক ইউ। সেটা হলো যে রুমিন্যান্ট হচ্ছে মাইক্রোবিয়াল ডাইজেশন হয়, ঠিক আছে? আর কার্নিভোরাস এবং অমনিভোরাস। কার্নিভোরাস অ্যানিমেলের एग्जांपल দাও তো। টাইগার, লায়ন, ডগ, ক্যাট, টাইগার, লায়ন। আর অমনিভোরাস? হিউম্যান। এরা হলো মনোগ্যাস্ট্রিক অ্যানিমেল, তাই না? এদেরকে বলা হয় মনোগ্যাস্ট্রিক অ্যানিমেলস। এদের কি ডাইজেশন হয়? সিম্পল ডাইজেশন কিসের মাধ্যমে হয়? ওটা বললাম মাইক্রোবস এর মাধ্যমে হয়। এনজাইমেটিক ডাইজেশন। ভেরি গুড। কে বললো সেটা? একটা নেপালি বলছে, কনফিউশনই বুঝতে পারছি। জি ম্যাম, আমি বলছি। কি নাম কি তোমার? গোবিন্দ প্রসাদ শর্মা। থ্যাংক ইউ। এটাকে বলতেছে এনজাইমেটিক ডাইজেশন। এখন আসো, আমি পড়াইলাম কি মাউথের মধ্যে সেটা টার্মও হতে পারে,
অথবা স্যালাইভারি গ্ল্যান্ডের হতে পারে, যে প্রবলেমগুলো আমি বললাম টেস্ট বার্ড অথবা স্যালাইভারি গ্ল্যান্ডের প্রবলেম হলে কি কি আমরা ইউজ করি। এখন আসো স্টোমাক। এখন যদি স্টোমাকের কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি কি ধরনের ড্রাগ ইউজ করে স্টোমাকের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করি। এখন স্টোমাকের মধ্যে আমরা যেটা বলি যেটাকে বলা হচ্ছে স্টোমাকিক একটা এজেন্ট, যেটা হচ্ছে যে তোমার স্টোমাকের ফাংশনটাকে টনাসিটিটাকে বাড়ায়, ইনক্রিজ করে তোমার হলো অ্যাপেটাইট বাড়ায়। ঠিক আছে, দেখা গেছে যে আমার ক্ষুধা নাই, লস অফ অ্যাপেটাইট বা অ্যানোরেক্সিয়া, খাইতে ইচ্ছা করে না, তো সেক্ষেত্রে আমরা কি করি যে বলে যে একটা স্টোমাকিং মিক্সচার দিয়ে দেন। স্টোমাকিং মিক্সচার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে, বলে যে স্টোমাকিং মিক্সচার খাওয়ান বা অ্যাপেটাইজার বলে, সেগুলোর নাম কি কি জানা আছে? এই যে বাসায় বসে আছো, কোনোদিন ভেটেরিনারি জি ম্যাম, জাইমোরহেড, Wait, রুমেন প্লাস, রুমেনি, Roman. Harbotop. হার্বোটপ, রুমেনটপ, তাই না? Remember. তারপরে Digimax. ডিজিম্যাক্স, ডিজিটপ, এপিভেট, হ্যাঁ ডিজিটপ, এগুলো কি? ডিজিভেট, এগুলো হচ্ছে স্টোমাকিক গ্যাস্ট্রোভেট। মিক্সচার। হ্যাঁ, এগুলো কি করে? এগুলো হচ্ছে তোমার স্টোমাকের যে মানে খাইতে ইচ্ছা করতেছে না, কখন করে? যখন স্টোমাকের ফাংশন বা স্টোমাকের টনাসিটিটা কম থাকে। তো সেজন্য স্টোমাকের টনাসিটি অর ফাংশনটাকে ইনক্রিজ করার জন্য আমরা যে এজেন্টগুলো ইউজ করি সেগুলোকে বলা হচ্ছে স্টোমাকিক। ঠিক আছে, যেমন আমরা কি করি অনেক সময় বলে যে তিতা খাইলে ভাল লাগে, বলে না যে করলা ভাজি দিয়ে ভাত খেলে আজকে আমার রুচিটা আসবে। অনেকে করলা ভাজি পছন্দ করে না, আবার অনেকের করলা ভাজি খাইলে ভালো লাগে। অনেকে বলে যে আজকে ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাবো। এগুলো কি? এগুলো হচ্ছে ন্যাচারাল স্টোমাকিং মিক্সচার মানুষের ক্ষেত্রে, যে রুচি না এগুলো খাইলে ভালো লাগবে, বা টক জাতীয় কোনো কিছু দিলে। এগুলো হচ্ছে টেস্ট বার্ডের উপরে গিয়ে স্টিমুলেট করবে এবং এই রিফ্লেক্সটা স্টোমাকের উপরে যাবে। যেমন আমরা বলি যে আদা, জিঞ্জার, জেনশিয়ান, চিরতা পাতা, তারপরে আরো অন্যান্য আদার্স যে প্লান্টগুলো আছে সেই প্লান্টগুলো আমরা করি কি খাই, গরুকে খাওয়ালে হবে কি টেস্ট বার্ডের উপরে স্টিমুলেট যাবে, স্টিমুলেট গেলে সেটা স্টোমাকের উপরে যায় একটা রিফ্লেক্স অ্যাকশন দিয়ে স্টোমাকিক অ্যাকশনটাকে বাড়াবে। ঠিক আছে, এরপরে আসো অ্যাপেটাইট স্টিমুলেন্ট। অ্যাপেটাইট স্টিমুলেন্ট কি? এর আগে ওই একই জিনিস, যে স্টোমাকিক আর অ্যাপেটাইট স্টিমুলেন্ট মোটামুটি সেম, এটা দুইটারই একই কাজ। সেটা হচ্ছে যে ইনঅ্যাপেটেন্স আর অ্যানোরেক্সিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে কমন ডিজিজ। কিন্তু আমাদের কি হয়েছে? ঐশী কেন ফোন দিচ্ছে? ঐশী, হ্যাঁ শুনতে পাচ্ছ না নাকি? ও আজকে তো আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে রেকর্ড করে দেবো, আর আমি এগুলো তোমাকে মেইল করে দেবো ক্লাস লেকচারটা। আচ্ছা ঠিক আছে, আমি নোটশিট গুলো তোমাদেরকে মেইল করে দিব, ঐশীকে মেইল করে দিব বা অন্য কেউ মেইল অ্যাড্রেস দিলে দিয়ে দিব। ঠিক আছে, রমজান আলী। জি ম্যাম। ম্যাম, টোনাস রিং বা সার্কুলার মাসল স্পাজম, এক্ষেত্রে কি অ্যাট্রোপিন দেওয়া যাবে? কিসে তুমি বলো আরেকবার, আনমিট করো। টোনাস রিং একটা কথা দেখলাম, বা কোথায়? সার্কুলার মাসল স্পাজম, ওই না। অ্যাট্রোপিন রিলেটেড ইয়েতে, ওটা কি অ্যাট্রোপিন দেওয়া যাবে? হ্যাঁ, মাসল স্পাজম হলো মাসেল রিল্যাক্সেন্ট দেয়, তবে অ্যাট্রোপিন না দিলেও ভালো হয়, তো মাসেল রিল্যাক্সেন্টটা সবচেয়ে বেশি ভালো। মাসল স্পাজম তো আলাদা চলে গেল। ঠিক আছে, তবে মাসকারিনিক রিসেপ্টরের উপর কাজ আছে, দেওয়া যায়। শুনতে পাইছো? মাছের রিল্যাক্সেন্ট সব অ্যানিমেলের ক্ষেত্রে ইউজ করা যাবে নাকি শুধু হচ্ছে কার্নিভোর অ্যানিমেল যেমন ডগ, ক্যাট? না, মাসেল রিল্যাক্সেন্ট সবার ক্ষেত্রে ইউজ করা যাবে, তবে মাসেল রিল্যাক্সেন্টের তো ভাগ আছে, গ্রুপ তো অনেকগুলো আছে। এখন কোন মাসেল রিল্যাক্সেন্টটা কার উপরে, কার ক্ষেত্রে প্রযোজ্য, কার ক্ষেত্রে প্রযোজ্য না, এগুলো যখন আস্তে আস্তে করাবো তখন জানতে পারবে। তো এখন আমি যেটা বললাম কি যে অ্যাপেটাইট স্টিমুলেন্ট ওই একই, যেটা বললাম যে আমাদের অ্যাপেটাইট করবে, অ্যাপেটাইট সিস্টেমের উপরে কাজ করার পরে আমাদের যে অ্যানোরেক্সিয়া হচ্ছে সেটা আমাদের রিকভার করব। তো এটা আমরা বিভিন্নভাবে আমাদের অ্যাপেটাইট সিস্টেমটাকে আমরা ইউজ করতে পারি।
এটা আমি বলছি যে লিকুইড সাপ্লিমেন্ট ইউজ করতে পারি স্মল অ্যানিমেলস এর ক্ষেত্রে, দেখা যায় যে বিড়াল খায় না। অনেক সময় দেখবা যারা স্মল অ্যানিমেল প্র্যাকটিস করে তাদের দেখবা যে বিড়াল খাচ্ছে না, বলে যে বিড়ালের রুচি নাই, খায় না, চুপ করে আছে। তো সেক্ষেত্রে আমরা করি কি, সিরাপ কিছু লিকুইড সাপ্লিমেন্ট আমরা সাজেস্ট করি, ঠিক আছে? সেগুলো আমাদের সাধারণত স্মল অ্যানিমেলের ক্ষেত্রে আমাদের হিউম্যানের যে সকল অ্যাপেটাইট স্টিমুলেন্ট বাজারে পাওয়া যায় সেগুলো সাধারণত আমরা ট্রিটমেন্ট দেই আর কি, ঠিক আছে? এরপরে অ্যাপেটাইট স্টিমুলেন্টের কিছু নাম এক্সাম্পল দিচ্ছি। অ্যাপেটাইট স্টিমুলেন্টের কিছু নাম হলো, যেমন বেনজোডায়াজিপাইন গ্রুপের আছে, সেটা হচ্ছে ডায়াজিপাম আর অক্সাজিপাম, ঠিক আছে? আর স্যাটাইটি সেন্টার কি বলতো? আমাদের যে খিদা লাগে অথবা আমাদের যে খিদা মানে খাইলাম, খাওয়ার পরে যে একটা স্যাটিসফ্যাকশন আসে, এটা কোথায়, এই সেন্টারটা কোথায় আছে? এই সেন্টারটার নাম কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে তো সব আছে, পৃথিবীর যত গ্ল্যান্ড যা আছে সব হাইপোথ্যালামাসে আছে। এটা মানে সেন্টারটার নাম কি? আমি যে খাইলাম, খাওয়ার পরে বলি না তৃপ্তি সহকারে, খুব টেস্ট হইলো, খাবারটা খুব মজা পাইলাম, পেটটা ভরলো, এই যে আমার একটা ফুলনেস অথবা আমার যে একটা হাঙ্গার আসে বা খিদা লাগছে, খুব খারাপ লাগতেছে, খুব ক্ষুধা লাগছে, এটা কোন সেন্টার তোমার রিফ্লেক্স অ্যাকশন দেয় বলো তো? জানো? কে জানে? বলতে পারবে কেউ? এই সেন্টারটার নাম কি? এই সেন্টারটার নাম হচ্ছে স্যাটাইটি সেন্টার। কি সেন্টার বলো তো? এই যে এখানে লেখা আছে, আমি রেড মার্ক করে দিচ্ছি, স্যাটাইটি সেন্টার। এই স্যাটাইটি সেন্টার, যখন তোমার খিদা লাগে ওই স্যাটাইটি সেন্টার বলে যে বাবা খিদা লাগছে, আর যখন তুমি খায়ে ভর পেট হয়ে যায়, ফুলনেস চলে আসে, তখন এই স্যাটাইটি সেন্টারই বলে আর খাইস না, যা হওয়ার খাইছিস, পেট ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? তো এই অনেক ধরনের ড্রাগ আমরা ইউজ করি শর্ট টাইম স্টিমুলেশন অফ অ্যাপেটাইট। সেটা হলো আমরা এই যে বেনজোডায়াজিপাম গ্রুপের কিছু ওষুধ আছে, সেগুলো হচ্ছে ডায়াজিপাম বা অক্সাজিপাম। আর এই বেনজোডায়াজিপাম আর ইউজড মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড ইন ক্যাট। এটা সাধারণত ক্যাটের ক্ষেত্রে আমরা ইউজ করি। যে তোমরা জিজ্ঞেস করলে না যে কার ক্ষেত্রে কোনটা ইউজ করা ভালো হবে, যে বেনজোডায়াজিপাম আমরা ইউজ করি হচ্ছে ক্যাটের ক্ষেত্রে, আর হর্স এবং ডগস এবং গোটের ক্ষেত্রে আমরা খুব শর্ট টাইম স্টিমুলেশনের জন্য ইউজ করি, যেন এটা খুব দ্রুত, খুব অল্প ডোজে, খুব শর্ট টাইম ইউজ করি। কারণ এটা সাধারণত যদি ইউজ করা হয়, এটা ইউজ করলে অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনও তৈরি করে ফেলতে পারে, মানে স্যাটাইটি সেন্টারটা বেশি মানে ডিপ্রেসড করে দিতে পারে, এটার সাইড ইফেক্ট আর কি, বা অথবা এটা ওই যে ইফেক্টটা দেয় এটা ডিমিনিশ করে দিতে পারে, ঠিক আছে? এরপরে আসো আমরা কি কি পড়লাম তাহলে? স্যালাভারি স্টিমুল্যান্ট পড়লাম, স্যালাভারি ইনহিবিটর পড়লাম, এরপরে পড়লাম হচ্ছে অ্যাপেটাইট স্টিমুলেন্টস, আর এখন পড়তেছি আমরা এমিটিক্স। এমিটিক্স কি? এমিটিক্স এর নাম শুনছো কখনো? এমিসিস? ইয়েস ম্যাম, ভমিশন। ভমিশন। এমিটিক্স মানে ভমিশন না, এমিটিক্স হলো একটা এজেন্ট যেটা হলো ভমিশন করতে হেল্প করে, দ্যাট ইনডিউস ভমিশন। আর এমিসিস মানে হচ্ছে ভমিশন। এমিসিস আর ভমিশন হচ্ছে একই জিনিস। আর যে সাবস্টেন্স অর যে এজেন্ট দ্যাট ইনডিউস ভমিশন হুইচ ইজ নোন অ্যাজ এমিটিক্স, ঠিক আছে? তাহলে এমিটিক্স আর দ্য এজেন্ট অর সাবস্টেন্স দ্যাট ইনডিউস ভমিশন, ওকে? তো ভমিশন আবার দুই প্রকারের আছে, একটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং ভমিশন আর একটা হচ্ছে রিফ্লেক্স অ্যাক্টিং এমিটিক্স। মানে আমাকে যে একটা মানুষকে যখন ভমিশনকে কখন করে বমি, ম্যাম বিষক্রিয়া হইলে, মানে টক্সিসিটি হলে, তাই না? বডিতে কোনো টক্সিক সাবস্টেন্স ঢুকে গেলে, বা অনেক সময় দেখা যায় যে তোমার কি বলে, অনেকেরই গার্লফ্রেন্ড ফোন ধরে না কেন, কয়ে করে ঘুমের ওষুধ খায় ফেলে, তাই না? রমজান, আশাদকে বলো তো। কাকে বলবো সেটা বলো, ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম কার এরকম ঘটনা ঘটছে। আরিফের ঘটছে ম্যাম। আরিফের? আশাদ ম্যাম, আশাদ। আশাদ ম্যাম কুদ্দুস। কুদ্দুসের গার্লফ্রেন্ড,
রমজান রমজান ম্যাম ম্যাম আমার তাহলে গার্লফ্রেন্ডের সকালে ঢুকতে রমজানের ম্যাম স্যার কয়দিন আগে দেখছিলাম এরকম কষ্টদায়ক একটা পোস্ট, হয়তো বা তারই করছে। ও আচ্ছা আচ্ছা, রমজান আলী তো আবার ফেসবুকে খুব লেখালেখি করতো, মানে গল্প লিখতো। তুমি না রমজান? ম্যাম লিখি মাঝে মাঝে ম্যাম। ভালো লেখো, খুব ভালো লেখো, দেখি। যেদিন কষ্ট পায় ম্যাম। যেদিন হলো এরকম গার্লফ্রেন্ড হলো তোমার, হলো ঘুমের ওষুধ খায় ফেলে, সেদিন লেখে নাকি? তো যাই হোক, জি ম্যাম। এরকম অনেকে হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে তোমার টক্সিক সাবস্টেন্স খায়, অথবা অনিচ্ছাকৃত ভাবেও খেয়ে ফেলতে পারে। যেমন তোমার অজ্ঞান পার্টি আছে না? এখন দেখা গেছে বিভিন্ন সময় হাটে বাজারে গেছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ম্যাম অজ্ঞান পার্টি, মলম পার্টি, এরা কি করে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ায় অজ্ঞান করে তোমার যা যাবতীয় জিনিসপত্র আছে নিয়ে পালায়, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার, এটা হলো একটা হলো ইন্টেনশনালি আর একটা হচ্ছে আনইনটেনশনালি। একটা হলো তুমি ইন্টেনশনালি কোনো মানুষ যদি তোমাকে খাওয়ায়, তোমাকে মেরে ফেলতে চায় বা কোনো কিছু করে টক্সিক সাবস্টেন্স তোমাকে দেয়, অথবা তুমি আনইনটেনশনালি খাইলা এটা। আরেকটা হলো ইন্টেনশনালি, যে তোমার পৃথিবীতে আর বাঁচে থাকার ইচ্ছা নাই, আমি আর বাঁচবো না, বিষ খেয়ে মরে যাবো, তাই না? তখন যদি বিষ খায়, তো সেক্ষেত্রে প্রথম ট্রিটমেন্ট হলো তাকে বমি করাইতে হয়। গ্রামে গঞ্জে অনেকে বলে, শুনছো গ্রামে গঞ্জে ট্রিটমেন্ট কি? বমি করানোর গোবর খাওয়ানো হয়। গোবর খাওয়ায়, হ্যাঁ। কি করে? অনেক সময় দেখি অনেক সময় কি তেঁতুলের করে? পাতা খাওয়ায়। তেঁতুলের পাতা, মানে এক কথায় তাকে লবণ পানীয় খাওয়ায়, কাঁচা ডিমও খাওয়ায়। কাঁচা ডিমও খাওয়ায়, মানে এক কথায় তোমার আনপ্লিজেন্ট ফুড যেটা তুমি অ্যাজ ইউজুয়াল খাও না, সেটা খাওয়ালে তুমি কি করবে? বমি করবে, এটাই স্বাভাবিক, তাই না? বা কোনো স্বাদযুক্ত না, অস্বাদ একটা খাবার খাইলে তখন তোমার অটোমেটিক কিন্তু বমি আসে। তো সেই ক্ষেত্রে করে কি, আনপ্লিজেন্ট ফুড গুলো মানুষ খাওয়াইয়ে বমি করানোর ট্রাই করে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত বমি তাহলে কখন কখন করাই? এমিটিক্স। এমনিতে নর্মাল এমিটিক্স কি? নর্মালি এমিসিস হয় কখন? যেমন খুব টেনশনে আছি, আমার কোনো ধরনের মাথা ব্যথার পেইন হচ্ছে, অথবা আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো ধরনের প্রবলেম, অথবা ভেগাস নার্ভাস সিস্টেমের কোনো ধরনের প্রবলেম, অথবা আমার ভেস্টিবুলার প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে আমি কিন্তু, অথবা করি কি জার্নির ক্ষেত্রেও আমরা কিন্তু বমি করি না? জার্নিতে অনেক সময় বাসে উঠলে মানুষ বমি করে, কে কে করে? আব্দুল কুদ্দুস বমি করো? না ম্যাম, মেয়েরা করে। মেয়েরা করে, ছেলেরাও করে, শুধু যে মেয়েরা করে তা না, ছেলেরাও করে। তো সেই ক্ষেত্রে কি হয়? ভমিটিং কি কি ক্ষেত্রে হয় বললাম? যে ভমিটিং সাধারণত হচ্ছে তোমার ব্যাড অর্ডার বা ব্যাড স্মেল যখন আসে, যখন দেখা যায় খুবই দুর্গন্ধযুক্ত একটা স্মেল আসলো, ওটাতেও মানুষ বমি বমি ভাব আসে। অথবা অনেক চিন্তা, অনেক টেনশনে মানুষ বমি করে। অথবা কি করে, দেখা গেল যে পেটের মধ্যে পেইন হচ্ছে বা মাথার পেইন, প্রচন্ড পেইন সহ্য করতে না পারে বমি করতেছে। অথবা ইমোশনাল ফ্যাক্টরস, দেখা গেছে যে গার্লফ্রেন্ড ফোন ধরতেছে না, আর টেনশনে সহ্য করতে পারছে না, বমি করা শুরু করে দিছে। রমজান করছিল এরকম ঘটনা না? এই ধরনের ঘটনাগুলো হচ্ছে মেন্টাল প্রেসার। হ্যাঁ, এক কথায় মেন্টাল প্রেসার হলে, অথবা মেন্টাল স্ট্রেসে গেলে, বা ইমোশনাল কোনো স্ট্রেস ফ্যাক্টর যদি আসে, সেই ক্ষেত্রে মানুষ বমি করে। অথবা আমাদের কোনো টক্সিক সাবস্টেন্স খেয়ে ফেললেও আমাদের বমি করাইতে হয়। তাহলে আমরা বমি কখন কখন ক্ষেত্রে হয় বললাম? এক হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন, বডির অ্যাবনর্মাল কন্ডিশন, যখন বডিতে কোনো ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন হবে সেক্ষেত্রে, অথবা আমরা কোনো ইন্টেনশনালি বা আনইনটেনশনালি কোনো টক্সিক সাবস্টেন্স খেয়ে ফেলি, তখন আমাদেরকে ওই পেশেন্টকে ভমিটিং করাইতে হয়। কি কারণে? ওই টক্সিক সাবস্টেন্সগুলোকে বের করানোর জন্য। তো এখন আমাদের যে ভমিটিং করাই, এই ভমিটিং যে সাবস্টেন্স দিয়ে করানো হয়, সেই সাবস্টেন্সের নাম হচ্ছে এমিটিক্স। আর যে প্রসেসটার মাধ্যমে ভমিশন হয় সেটাকে বলা হচ্ছে এমিসিস। লিখতেছো তোমরা? লিখতেও চাও না মনে হয়। তাহলে কি বলবো? এমিটিক্স হচ্ছে the agent which produce vomition or which induce vomition। আর এই প্রসেসটা, যে প্রসেসে ভমিশন হচ্ছে, সেই প্রসেসটার নাম হচ্ছে এমিসিস। ওকে? তো এই দুই ধরনের প্রসেসের মাধ্যমে ভমিশন, আমরা এমিটিক সাবস্টেন্স গুলো দুই ধরনের প্রসেসের মাধ্যমে ভমিশন করায় আর কি। তো কি কি? একটা হলো সেন্ট্রালি অ্যাক্টিং, আর একটা হচ্ছে রিফ্লেক্স অ্যাক্টিং। সেন্ট্রালি অ্যাক্টিং অর রিফ্লেক্স অ্যাক্টিং। তো ভমিটিং যে সেন্টার আছে, এই ভমিটিং সেন্টারটাই হচ্ছে মেইন রেসপন্সিবল ফর দ্য ভমিশন।
আর এই ভমিটিং সেন্টার লোকেটেড হচ্ছে কোথায়? মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটার নাম তো শুনছই, সেই ইন্টারমিডিয়েট থেকে শোনার কথা বায়োলজি কোর্সে। তাহলে কি বললাম? ভমিটিং সেন্টারটাই হচ্ছে মেইন রেসপন্সিবল ফর দা ভমিশন। কে টিকটিক করে আওয়াজ করতেছে, কানের মধ্যে লাগতেছে? রেসপন্সিবল ফর দা ভমিশন হচ্ছে ভমিটিং সেন্টার। শেষ করে দিব। সবাই রোজা আছো? আমি তো ভুলে গেছি যে রমজান মাস পড়ছে। হ্যাঁ জি ম্যাম। জি ম্যাম আছে তো। আসি ম্যাম। নাকি দিনে জি 3টা ম্যাম। করে রোজা করতেছো? না ম্যাম। না ম্যাম একটাই। একটাই? জি ম্যাম। ভালো। তাহলে আমি কি বললাম যে ভমিশন করাই, তো এই প্রসেসটার মেইন কারণটা হচ্ছে যে রেসপন্সিবল হচ্ছে ভমিটিং সেন্টার। এই ভমিটিং সেন্টারটা কোথায় লোকেটেড? সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটায়। এই মেডুলা অবলঙ্গাটার যে ভমিটিং সেন্টারটা আছে, এটা কি করে? এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিসেপ্টর, বিভিন্ন জোন থেকে তোমার হলো ইম্পালস গুলো নেয়। যেমন হচ্ছে এখানে একটা রিসেপ্টরের নাম হলো ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন। এটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় সিটিজেড। ঠিক আছে, ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন। এই ক্যামো রিসেপ্টর ট্রিগার জোনটা আবার কি করে? এটা সাধারণত দুইটা জোন আছে, একটা হচ্ছে ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন, আর একটা হচ্ছে ট্র্যাক্টাস সলিটিফেরাস। ওখানে তোমাদের আছে, লেখা আছে, দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা জি যাচ্ছে। ম্যাম। ভমিটিং সেন্টারটা হলো কি বললাম? ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন, আর একটা হচ্ছে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটিফেরাস। এই যে এইটা আমি মার্ক করে দিচ্ছি, ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন, আর একটা বললাম কি? ট্র্যাক্টাস সলিটিফেরাস। ট্র্যাক্টাস সলিটিফেরাস। আরো আছে ভেস্টিবুলার অ্যাপারেটাস আছে। তোমার যদি কানের প্রবলেম হয়, অনেক দেখবা যে কানের প্রবলেমের কারণেও কিন্তু মানুষ বমি করতেছে। কানের মধ্যে দেখা গেছে যে ভেস্টিবুলার অ্যাপারেটাস গুলো, মানে কানের শব্দ, যখন একটা ডিজিজ আছে সেটাকে বলে ভার্টিগো, বা তোমার হচ্ছে যে ইমব্যালেন্স যখন হয়ে যায়। তোমার একটা মানুষকে বডি ইমব্যালেন্স করার জন্য কিন্তু কোনো কিছু করতে হবে না, তুমি শুধু কানের প্রবলেম হলেই সেই ইমব্যালেন্স তৈরি হবে। তোমরা দেখছো কিনা একটা মুভি আমি দেখছিলাম, মুভিটার নাম মনে নাই। তো সেই মুভিটাতে দেখা গেছে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে দেখা গেছে যে দুইটা কান কেটে দিছে। কান দুইটা কাটে দেওয়ার কারণটা কি বলতো? যাতে ব্যালেন্স করতে না পারে। সে ব্যালেন্স করতে পারবে না, ব্যালেন্স না করার কারণে সে এদিক সেদিক যাবে, আর ওই যে ব্লাড সিক্রেশন হবে, সেই ব্লাড গুলো সেদিক দিয়ে পড়বে। একটা ইংলিশ মুভি দেখছিলাম আমি। তো সেখানে হলো এরকম যে ওই তার যে যুদ্ধ করতেছে, তারা দুই দলের মধ্যে মারামারি করতেছে, সে করলো কি ওই আরেকজনের কান মুখ কেটে দিল। সে এরকম এলো পাথারি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এই ব্লাডটাও পড়তেছে, আর সাথে সাথে সে তার ওই লোকেশনটা সে ট্র্যাক করতে পারতেছে যে সে কোন দিকে গেল। এক কথায় বডি যখন ইমব্যালেন্স হবে, কখন? কানের প্রবলেম হলে। দেখবা যে কানে যদি কোনো ধরনের প্রবলেম ফিল করো, বডি একদম ইমব্যালেন্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে বললাম কি কি যে এক হচ্ছে ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন, আর একটা হলো নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটিফেরাস। এই দুইটা হলো তোমার জোন আছে ভমিটিং সেন্টারের মধ্যে। এই ভমিটিং সেন্টারে এই দুইটা জোন দুইভাবে তোমার বমি করাতে সাহায্য করে। এই ক্যামো রিসেপ্টর ট্রিগার জোনটা কি? এই ক্যামো রিসেপ্টর ট্রিগার জোনটা হলো তোমার কেমিক্যাল অথবা টক্সিন ব্লাডে গেলে, যেমন আমি বললাম যে টক্সিন সাবস্টেন্স যদি খায় ফেলি, তো এই টক্সিন সাবস্টেন্স কি করে? এই ক্যামো রিসেপ্টর ট্রিগার জোনটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ভেদ করতে পারে না। ব্লাড ব্রেন ব্যারিয়ারের বাইরে, আউটসাইড অফ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ারে এটা লোকেটেড। ঠিক আছে, যেহেতু আউটসাইড অফ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ারে লোকেটেড, তার মানে এটা ব্লাডে এই অ্যাকশনটা যাইতে দেয় না, তাই না? ব্লাড ব্রেন ব্যারিয়ার, বডিতে অনেকগুলো ব্যারিয়ার আছে, জেনারেল ফার্মাকোলজিতে পড়াইছিলাম, অবশ্যই মনে নাই, এটাই স্বাভাবিক হবে আর কি। তো ব্লাড ব্রেন ব্যারিয়ারের ভেদ করতে পারে না এই ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন, যার কারণে করে কি এটা ব্লাডের মধ্যে যে সাবস্টেন্স গুলো থাকে, যেমন ব্যাকটেরিয়াল ফুড পয়জনিং বা ব্যাকটেরিয়াল টক্সিন, অথবা ড্রাগ ইউজ করলাম সেই ড্রাগের টক্সিসিটি হলে, অথবা কোনো ধরনের টক্সিন সাবস্টেন্স খেয়ে ফেললে যে ভমিশন হয়, এই ক্যামো রিসেপ্টর ট্রিগার জোনটা হচ্ছে সেই ভমিশনের জন্য দায়ী। ঠিক আছে, আরেকটা কি বললাম? আরেকটা বললাম হলো যে ট্র্যাক্টাস সলিটিফেরাস। এটা হলো তোমার ভেগাস নার্ভাস সিস্টেমের উপরে গিয়ে কাজ করে।
এই ভেগাস নার্ভাস সিস্টেমের উপরে যখন কাজ করবে, এই ভেগাস নার্ভাস সিস্টেমের উপরে গিয়ে কাজ করার পরে এখানে এফারেন্ট বলছি, এফারেন্ট এবং ইফারেন্টের মধ্যে পার্থক্য কি বলতো? ম্যাম অ্যাফারেন্ট হচ্ছে আসা, আর ইফারেন্ট হচ্ছে চলে যাওয়া, মানে সেন্ট্রালে আসা, আর ইফারেন্ট হচ্ছে বের হয়ে যাওয়া। তার মানে কি কোনো কন্ডাকশন অথবা কোনো ইম্পালস, তাই না? এই ইম্পালস যদি আসে সেটা হচ্ছে অ্যাফারেন্ট, আর যদি ইম্পালস চলে যায় মানে গোটা হ্যাঁ। বডিতে যদি ছড়িয়ে পড়ে তখন এটা ইফারেন্ট। তার মানে এফারেন্স হচ্ছে যে দ্যাট ক্যারি নার্ভ ইম্পালস ফ্রম সেন্সরি স্টিমুলাই টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাই না? ইয়েস ম্যাম। তার মানে হচ্ছে এরা হলো তোমার কি বললাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে মানে ইম্পালসটা হচ্ছে সেন্সরি, মানে যেখানে তোমার সেন্সটা অ্যাক্টিভ হলো সেখান থেকে শুরু হবে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে। এই যাওয়ার যে ইম্পালসটা সেইটাকে বলা হচ্ছে এফারেন্ট। আর ইফারেন্ট মানে হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কোথায় মোটর যে নিউরনগুলো আছে সেই নিউরনটা হচ্ছে কোথায় নিয়ে যাবে, সেন্সরি সিস্টেমে নিয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ইফারেন্ট। তো এটা কি বললাম যে ভেগাস হচ্ছে এফারেন্ট। এফারেন্ট মানে কি সেন্সরি থেকে, যেমন হলো কোথা থেকে, যেমন গাট, গাট মানে কি ম্যাম ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। দেখা গেছে স্টোমাকের কোনো ধরনের প্রবলেম হলে সেখানে যে সেন্সেশনটা তৈরি হচ্ছে, এই সেন্সেশনটা যখন ভেগাস নার্ভাস সিস্টেমে যাবে সেই সময় এই ট্র্যাক্টাস সলিটিফেরাস তোমার হচ্ছে ভূমিশন করে। এখানে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার ইনভলভ। নিউরো ট্রান্সমিটার কি বলতো? নার্ভাস সিগন্যাল গুলো যেটার মাধ্যমে স্থানান্তর হয়। নার্ভাস সিগন্যাল গুলো যেটার মাধ্যমে, যে কেমিক্যালের মাধ্যমে স্থানান্তরিত হয় ম্যাম। নিউরোট্রান্সমিটার একটা কেমিক্যাল মেসেঞ্জার, ঠিক আছে? ইয়েস ম্যাম। এটা হচ্ছে কি করে, সিগন্যাল গুলাকে ট্রান্সমিট সিগন্যাল ফ্রম নিউরন টু টার্গেট সেল। কারণ টার্গেট সেলে না গেলে কি আমি ওই ধরনের যেমন মাসেল সেলে অথবা গ্ল্যান্ড সেলে, যে কোনো ধরনের সেলে যদি ওই টার্গেট সেলে যদি সিগন্যালটা না যায় তাহলে তো এই অ্যাকশনটা হবে না। তাই কে সিগন্যালটা দেয় সেটা হলো নিউরোট্রান্সমিটার, সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার। বিভিন্ন ধরনের কেমিক্যাল এই সিগন্যালটাকে দিতে পারে। তো যার মধ্যে কি কি কেমিক্যাল আছে এখানে বললাম, এই 5-HT3। 5-HT3 মানে হচ্ছে 5-হাইড্রক্সিট্রিপ্টামাইন। 5-হাইড্রক্সিট্রিপ্টামাইন লিখে রাখো। 5-HT3 মানে হচ্ছে 5-হাইড্রক্সিট্রিপ্টামাইন, দেখছো? 5-হাইড্রক্সিট্রিপ্টামাইন বানাল বলে দিব? ট্রিপ্টামাইন না ট্রিপ্টামাইন? ট্রিপ্টামাইন। হাইড্রক্সি তো লিখতে পারছো? জি ম্যাম। ট্রিপটা TRYP, ট্রিপ্টামাইন TAMINE, ট্রিপ্টামাইন। জি ম্যাম লিখছি। দেখছো? জি ম্যাম। তারপরে হলো লেখা হলো, এরপরে এখানে আছে দেখা আছে যে D2। D2 হচ্ছে ডোপায়ামাইন রিসেপ্টর 2। ডোপায়ামাইন রিসেপ্টর 2, এটা হলো D2 নামে পরিচিত। D2 মানে হচ্ছে ডোপায়ামাইন রিসেপ্টর 2। দেখছো? এই নিউরোট্রান্সমিটার গুলো হচ্ছে তোমার ইনভলভ হচ্ছে ইমিটিক্স বা ইমিসিস এর জন্য। আর এখানে রিসেপ্টর কি কি কাজ করে, তাহলে কোন কোন কেমিক্যাল গুলো হলো তোমার কোন ধরনের কেমিক্যাল গুলো হলো তোমার এই ট্রান্সমিটার হিসেবে কাজ করে, সেটার নাম হলো বললাম কি 5-হাইড্রক্সিট্রিপ্টামাইন আর ডোপায়ামাইন 2। আর দেখছো? আর বললাম যে কোন রিসেপ্টর এখন কাজ করে, কোন রিসেপ্টরের উপরে গিয়ে কাজ করে। একটা রিসেপ্টর হলো মাস্কারিনিক আর একটা হলো H1 রিসেপ্টর। মাস্কারিনিক এবং H1 রিসেপ্টর, দেখছো? এখন এমিটিক্স গুলো বাজারে কি কি বাজারে এমিটিক্স পাওয়া যায়? বাজারে এমিটিক্স পাওয়া যায় যেগুলো হলো সেন্ট্রালি অ্যাক্টিং এমিটিক্স, যার মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ইফেক্ট করে এমিসিস তৈরি করে। এই এমিসিস গুলোর নাম হলো অ্যাপোমরফিন, লিখে রাখো অ্যাপোমরফিন, জাইলাজিন, অ্যাপোমরফিন, জাইলাজিন। আমাদের কি ক্যাটেলের ক্ষেত্রে এমিসিস করানোর দরকার আছে? ক্যাটেল কি বমি করে?
হুম, বলো তো কেউ একজন। না, ক্যাটেল হর্স বমি করে না। ক্যাটেল হর্স বমি করে না, তাহলে এই এই ভমিশন আমাদের কার ক্ষেত্রে প্রযোজ্য? কার কার ক্ষেত্রে করাবো? স্মল অ্যানিমেল গুলো বমি করে, এই ডগ, ডগ, ক্যাট, ক্যাট। বিড়াল। হ্যাঁ। ডগ, ক্যাট, ফির বিড়াল না? না ম্যাম, আমি বাংলাতে বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কি কি বললাম? সেন্ট্রালি অ্যাক্টিং অ্যামোটিক্স মানে হচ্ছে নার্ভাস সিস্টেমের উপরে গিয়ে এক কথায় ওই যে কি বললাম, ট্র্যাক্টাস, এর আগে কি বললাম? ক্যাকটাস সলিটারিয়াস। ক্যাকটাস সলিটারিয়াস, নিউক্লিয়াস, ক্যাকটাস, ট্র্যাক্টাস সলিটারিয়াস, এটা হলো। ম্যাম হ্যাঁ বলো। কেমো রিসেপ্টর ট্রিগার জোন যেটা, এটার কাজটা ম্যাম আরেকবার একটু বলেন না। ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন, জি এই যে এটা ক্যামো রিসেপ্টর ট্রিগার জোনটা হচ্ছে যে সকল ড্রাগ এটা হলো ব্লাড ব্রেন ব্যারিয়ারের আউটসাইডে লোকেটেড। এটা লিখে রাখো যে ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন লোকেটেড ইন দা আউটসাইড অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। তার মানে কি, এটা ব্লাডে যে ব্রেন যে ব্যারিয়ারটা আছে সেটা ভেদ করতে পারে না। তার মানে এটা কি করে, এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে ভমিশন তৈরি করে। এক কথায় ব্লাড যখন যাবে, একটা টক্সিক সাবস্টেন্স ব্লাডে যাবে, ব্লাডে যাওয়ার পরে এই টক্সিক সাবস্টেন্সটা, আমি এটার মোড অফ অ্যাকশনটা বলবো এখনই বলে দিচ্ছি, লিখে নাও। ক্যামো রিসেপ্টর ট্রিগার জোনের মোড অফ অ্যাকশনটা লিখে নাও। এটা হচ্ছে কি করে, যখন ইম্পালসটা হচ্ছে আউটসাইড অফ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, মানে ব্রেইনে যখন ইম্পালসটা যায় না, এটা সাধারণত ব্লাডেই থাকে। যেমন হচ্ছে ব্লাডে যখন ধরনের কোনো ধরনের ফুড পয়জনিক টক্সিন অথবা ব্যাকটেরিয়াল টক্সিন, লেখছো যে ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন, লেখো রিসিভ ইম্পালস আউটসাইড দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ারের আউটসাইড থেকে যখন ইম্পালসটা নিবে, কখন সেই ইম্পালসটা কিভাবে আসতে পারে, সেটা হলো তোমার ব্যাকটেরিয়াল অথবা ফুড পয়জনিং টক্সিন অথবা ড্রাগ টক্সিন অথবা কোনো ধরনের আদার্স কোনো টক্সিন সাবস্টেন্স। এইটা থাকলে এরা কি করে, তোমার এই মোটর পাথওয়ে অ্যাক্টিভেটেড করে ফেলে। মোটর পাথওয়ে অ্যাক্টিভেটেড করে ভমিটিং সেন্টারে, মোটর পাথওয়ে অ্যাক্টিভেটেড করবে ভমিটিং সেন্টারে গিয়ে। ভমিটিং সেন্টারে গিয়ে মোটর পাথওয়ে অ্যাক্টিভেটেড করার কারণে এটা যে স্টোমাকের যে লাস্ট পার্ট আছে, এটাকে রিল্যাক্সেশন করে ফেলে। স্টোমাকের পার্টটাকে রিল্যাক্সেশন করে ফেলবে এবং ডায়াফ্রাম এবং অ্যাবডোমিনাল মাসেলের কন্ট্রাকশন বাড়িয়ে ফেলবে। কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম অ্যান্ড অ্যাবডোমিনাল মাসেল, কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম অ্যান্ড অ্যাবডোমিনাল মাসেল। এর ফলে কি হবে, গ্যাস্ট্রিক, লেখছো ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেসার বেড়ে যাবে, ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেসার বেড়ে যাবে। এর ফলে কি হবে, গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো এক্সপেল হবে। আবার বলতেছি, প্রথমত হলো তোমার এটা কি করে, ইম্পালসটা নেয় হচ্ছে তোমার টক্সিন কোনো সাবস্টেন্স, সেটা ব্লাডে আছে, এরকম কোনো টক্সিন সাবস্টেন্স থেকে ইম্পালসটা নেয়। নেওয়ার পরে কি করে, এই ইম্পালসটা চলে যায় তোমার হচ্ছে মোটর পাথওয়ের মাধ্যমে যায় কোথায়, ভমিটিং সেন্টারে। মোটর পাথওয়ের মাধ্যমে ভমিটিং সেন্টারে যায়, দেখছো, বাংলায় লিখে রাখো। দেন দ্য মোটর পাথওয়ে অ্যাক্টিভেটেড দ্য ভমিটিং সেন্টার। এর ফলে কি হবে, এর ফলে তোমার কার্ডিয়াক এন্ড অফ স্টোমাক এবং রিল্যাক্সেশন হয়ে যাবে, কার্ডিয়াক এন্ড অফ স্টোমাক রিল্যাক্সেশন হয়ে যাবে এবং ডায়াফ্রাম আর অ্যাবডোমিনাল মাসেলগুলোর হচ্ছে কন্ট্রাকশন শুরু হবে, কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম অ্যান্ড অ্যাবডোমিনাল মাসেল। এর ফলে কি হবে, ইন্ট্রা যে গ্যাস্ট্রিক প্রেসার আছে সেটা ইনক্রিজ হবে, ইনক্রিজ ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেসার। একটা ফ্লো চার্ট দিয়ে লিখে রাখো, ইনক্রিজ ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেসার দ্যাট অ্যালোয়িং দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট টু এক্সপেল আউট। এবং এর ফলে কি করবে, গ্যাস্ট্রিক যে কন্টেন্ট গুলো আছে সেটা এক্সপেল হওয়ার জন্য, বাইরে বের করে দেওয়ার জন্য সাহায্য করবে, দ্যাট অ্যালোয়িং দ্য গ্যাস্ট্রিক কন্টেন্টস টু এক্সপেল আউট। লিখছো সবাই? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখন এটা হলো কি কি বললাম, সেন্ট্রালি অ্যাক্টিং এমিটিক্স এর উদাহরণ দিলাম, বললাম কি অ্যাপোমরফিন আর হলো জাইলাজিন, ঠিক আছে। আর লোকালি অ্যাক্টিং এমিটিংস সেটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার উইথ সোডিয়াম ক্লোরাইড সলিউশন। আমি বললাম যে লবণ পানি খাওয়ায়, গ্রামেগঞ্জে দেখাবা যে লবণ পানি খাওয়ায়, অথবা দেখা গেছে যে ক্ষার জাতীয় কোনো খাওয়ায়, অথবা টক জাতীয় কোনো খাবার খাওয়ায়,
অথবা কপার সালফেট, জিঙ্ক সালফেট, তারপরে হচ্ছে এখানে আরো লেখা আছে ফ্রেশলি গ্রাউন্ড মাস্টার্ড পেস্ট, মানে সরিষা বাটাও খাওয়ায়, অথবা হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন খাওয়ায় লোকালি অ্যাক্টিং, মানে লোকালি যায় এগুলো খাওয়ানোর পরে তোমার স্টোমাকে গিয়ে ইরিটেশন দেয়, ওই ইরিটেশনটা দেওয়ার কারণেই তোমার হচ্ছে বমিটা হয়। লোকালি অ্যাক্টিং এমিটিক্স এর মোড অফ অ্যাকশন হচ্ছে কি, যখন লোকালি অ্যাক্টিং এমিটিক্স গুলো খাওয়ার পরে স্টোমাকে গিয়ে ইরিটেশন দেয়, স্টোমাকে ইরিটেশন দেওয়ার ফলে এই তোমার গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো এক্সপেল আউট হয়ে আসে। ঠিক আছে, লোকালি অ্যাক্টিং এমিটিক্স এর মোড অফ অ্যাকশন হচ্ছে এটা যখন খাওয়ানো হয় কোনো ধরনের লোকালি অ্যাক্টিং এমিটিক্স, তখন এটা কি করে, স্টোমাকে গিয়ে ইরিটেশন দেয়। তখন এই স্টোমাকে ইরিটেশন দিলে স্টোমাকের কি হয়, কন্ট্রাকশন বেড়ে যায়। স্টোমাকিক কন্ট্রাকশন বেড়ে যাওয়ার কারণে তোমার স্টোমাকের যে ধরনের মানে সাবস্টেন্স গুলো আছে, গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো আছে, সেগুলো এক্সপেল আউট হতে হেল্প করে। এখানে বললাম, প্রথমেই বলে দিছি যে আমরা এমিটিক্স কখন কখন ইউজ করি, ক্লিনিক্যাল ইউজ অফ এমিটিক্স শুরুতেই বলছিলাম, তাই না? তিথি ঘোষ, আসো, ক্লাস কিন্তু শেষ আজকে। ইয়েস ম্যাম। তাহলে আমরা কখন কখন এমিটিক্স ইউজ করব বলো তো, কোন কোন প্রবলেমের ক্ষেত্রে? ম্যাম পয়জন, কোনো কারণে কেউ বিষ খেয়ে ফেললে, মানে বিষ খেলেও হচ্ছে মানে হচ্ছে ইয়েস ম্যাম। আর অথবা যদি কোনো সার্জারি করতে চাই, ধরো আমি কোনো স্টোমাকের সার্জারি করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমার স্টোমাক কন্টেন্ট গুলো আগে বের করে ফেলতে হবে, নাহলে তো আমি সার্জারি ভালোভাবে করতে পারবো না। সেক্ষেত্রেও আমি এমিটিক্স ইউজ করব। ঠিক আছে? ইয়েস ম্যাম। আর এমিটিক্স সাধারণত আনকনসাস পেশেন্টে ইউজ করা অথবা দুর্বল পেশেন্টে ইউজ করা উচিত নয়। আনকনসাস পেশেন্ট অর উইক পেশেন্ট। আস্থা এস ম্যাম। বুঝতে পারছো? এস ম্যাম। কোনো প্রবলেম আছে? নো ম্যাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ম্যাম হাইড্রোজেন পারঅক্সাইড কি টক্সিক হবে না? হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এটা যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন করি তাহলে কি টক্সিক হবে না? না, কেন হাইড্রোজেন পারঅক্সাইড টক্সিক হবে? এটা নির্দিষ্ট লেভেলে ইউজ করতে হবে। তুমি যদি এখন 1 বোতল খাওয়াই দাও তখন তো টক্সিক হবে। এখানে আমি পার্সেন্টেজ গুলো দিয়ে দিছি, তো কত পার্সেন্টেজে খাওয়াইতে হবে। 3% সলিউশন মানে কি বলো তো? 100 গ্রামে 3 গ্রাম 100, হ্যাঁ ঠিক আছে, 100 গ্রামে হাইড্রোজেন পারঅক্সাইড লিকুইড নাকি, এক কথায় এটা কি তোমার লিকুইড নাকি সলিড সাবস্টেন্স? লিকুইড। লিকুইড ম্যাম। তাহলে এই ক্ষেত্রে V/V হবে না W/V হবে বলো তো? এটা V/V হবে। V/V হবে। তাহলে 100 ml এ ডিস্টিল ওয়াটারে 3 ml হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন নিতে হবে, তাই না? আচ্ছা, আর জিঙ্ক সালফেটের ক্ষেত্রে যদি আমি বলছি 1% সলিউশন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? ম্যাম 99 গ্রাম হচ্ছে যে ইয়া নিতে হবে, ওয়াটার সলিউশন, আর হচ্ছে 99 গ্রাম ওয়াটার না সলিউশন, এমএল হবে, এটা এমএল, সরি এমএল 99 ml ওয়াটার, আর হচ্ছে 1 গ্রাম হচ্ছে জিঙ্ক সালফেট। 1 গ্রাম জিঙ্ক সালফেট, তাই কি? সরি 1 ml, এখানে কি এমএল কপার আছে? সালফেট একটা সলিড লবণ জাতীয় পদার্থ, তাই না? তো সেইটা তুমি 1% সলিউশন তৈরি করবে, তার মানে কি 100 ml ডিস্টিল ওয়াটারে 1 গ্রাম কপার সালফেট নিবা। এটা হচ্ছে W/V। তুমি যখন কপার সালফেটটা, তুমি যখন চিনির শরবত তৈরি করো, তুমি 1 লিটারের পানিতে তুমি যদি 1 কেজি চিনি গুলাও, সেক্ষেত্রে কি তুমি চিনিটাকে আর খুঁজে পাবা? এগুলা হচ্ছে প্র্যাকটিক্যালে পড়ানোর কথা ছিল জেনারেল ফার্মাকোলজিতে। সেটা হচ্ছে যে সলিউশন প্রিপারেশন, যখন তুমি কোনো ধরনের সলিউশন প্রিপারেশন করবে, এটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেট এক ধরনের সলিড সাবস্টেন্স, এটা হলো একটা সল্ট, তাই না? তো তুমি যদি কপার সালফেটের 1% ধরে নিলাম 1% সলিউশন তৈরি করবে, তাহলে তুমি কতটুকু ডিস্টিল ওয়াটার নিবা, কতটুকু কপার সালফেট নিবা?
ম্যাডাম 100 ml ডিস্টিল ওয়াটার আর 100 1 ml গ্রাম হচ্ছে হচ্ছে কপার সালফেট। হ্যাঁ 100 ml ডিস্টিল ওয়াটার আর 1 গ্রাম কপার সালফেট নিব। কেন? কারণ এটা তোমার সলিউশন, এটা তোমার দ্রবীভূত হয়ে যাবে, এই লবণটা তো ওখানে তোমার মিশে যাবে, তা তো ওয়েট আর বাড়বে না সেক্ষেত্রে। এই জন্যই তোমার হচ্ছে এটাকে বলা হচ্ছে W/V সলিউশন, ঠিক আছে? আর যখন লিকুইড লিকুইড হবে তখন সেটাকে বলতেছে ভলিউম সলিউশন। তখন হচ্ছে সেক্ষেত্রে তুমি 100 ml লিকুইড নিলা, আবার ওখানে যদি 3 ml লিকুইড মিশাও তো সেক্ষেত্রে কি হবে, 103 সমান হয়ে যাবে না? তখন তোমার 97 তখন 97 97 আর 3 নিতে হবে, নিতে হবে। ঠিক আছে, ওইটাই বুঝছো এবার? অথবা ওয়েট বাই ওয়েট, W/W হলেও সেক্ষেত্রে তোমার যদি ধরো তোমাকে যদি বলি 5% একটা প্যারাসিটামল তৈরি করো, বাই যে সোডিয়াম ক্লোরাইড সলিউশন বাদ দাও, একটা 5% প্যারাসিটামল, প্যারাসিটামল একটা কি সলিড সাবস্টেন্স, তাই না? তো প্যারাসিটামলে যদি তোমাকে দেওয়া হয় তাহলে তোমাকে এখানে ধরা হয় যে একটা ওষুধ তৈরি করতে হলে কিছু অ্যাডিটিভ সাবস্টেন্স থাকে আর হলো মেইন সাবস্টেন্স থাকে। তো ধরো এখানে আমি তোমার পাউডার দিলাম, যে কোনো ধরনের একটা পাউডার অ্যাডিটিভ সাবস্টেন্স, আর 5 গ্রাম হচ্ছে, তাহলে সেখানে আমি কতটুকু নিব, অ্যাডিটিভ সাবস্টেন্স কতটুকু নিব আর প্যারাসিটামল কতটুকু নিব বলো তো? প্যারাসিটামল 5 এডিশন 95। হ্যাঁ প্যারাসিটামল 5 আর হচ্ছে 95 গ্রাম হচ্ছে এডিশনাল সাবস্টেন্স নিব। এটা হলো W/W, আরেকটা বললাম W/V, আরেকটা বললাম V/V, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করলাম। ম্যাম হুম ম্যাম আসলে ফার্মাকোলজি ম্যাম আসলে কেমনে করে পড়লে আসলে আমরা ভালো করতে পারবো সেটা যদি একটু বলতেন। কারণ হচ্ছে ম্যাম অনেকগুলো ড্রাগের নাম চলে আসছে, হুম এবং হচ্ছে একই ড্রাগ আবার ম্যাম বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন দামে ইয়া বিভিন্ন করতেছে। ধরনের কোম্পানি বিভিন্ন নামে ম্যাম বিক্রি করতেছে, এগুলো তো সব এখন কোম্পানি হ্যাঁ ম্যাম তো আছে। তোমাকে সর্বপ্রথম মনে রাখতে হবে হলো জেনারিক নেম, তোমার বিভিন্ন কোম্পানি বের করুক সেটা তোমার পরের বিষয়। তুমি যখন ডাক্তার হবে তখন কোম্পানি আসে তখন তোমাকে বলবে যে স্যার, যখন লিফলেট দিবে যে স্যার টেট্রাসাইক্লিন রানাটা কোম্পানি রানামাইসিন নামে ব্যবহার করা হয়, এসিআই কোম্পানি অক্সিটেট্রাসাইক্লিন নামে বাজারে বিক্রি করে, টেট্রাভেট নামে বিক্রি করে। ওগুলা যখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন আসে, তোমাকে যখন লিফলেট গুলো দিবে, লেকচার দিবে, তখন তুমি কোম্পানি অনুসারে নাম মুখস্থ করতে পারবে। বাট তোমার প্রথম টার্গেট হচ্ছে তোমাকে টেট্রাসাইক্লিন যে একটা অ্যান্টিবায়োটিক জেনারিক নেম সেটা তোমাকে জানতে হবে। সেটা এই টেট্রাসাইক্লিন আবার ব্রড নাকি ন্যারো সেটাও তোমাকে জানতে হবে। তাহলে তোমাকে যদি তুমি অ্যান্টিবায়োটিক মনে রাখার চেষ্টা করো তাহলে তোমাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক গুলো আগে ভাগ করে নিতে হবে, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আর হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা আসলে মুখস্থ করা ছাড়া এটা কোনো বোঝানোর অঙ্ক না যে তোমাকে আমি অঙ্ক হিসেবে বোঝাই দেবো, কারণ এগুলো তো নাম, এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে। যে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি? শুধুমাত্র গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে যে ড্রাগ সেটাকে বলা হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আইদার গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ। পেনিসিলিন কি? একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এর মোড অফ অ্যাকশন কি? এটা কি করে, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এখন তুমি দেখলা একটা অ্যানিমেলের অ্যানথ্রাক্স হয়েছে, অ্যানথ্রাক্স গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? দাঁড়া, গ্রাম পজিটিভ ব্যাসিলাস অ্যানথ্রাসিস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি কোন ড্রাগটা চুজ করবা, ব্রড স্পেকট্রাম না ন্যারো স্পেকট্রাম? ন্যারো স্পেকট্রাম পেনিসিলিন। ন্যারো স্পেকট্রাম পেনিসিলিন চুজ করতে হবে। কারণ কি, তোমাকে অবশ্যই প্রেসক্রিপশন করার আগে তোমাকে জানতে হবে যে তোমার এই ড্রাগটা সঠিক নিয়মে ট্রিটমেন্টটা দিচ্ছ কিনা। তুমি যদি কোয়াকের মতো পেনিসিলিনও দাও, টেট্রাসাইক্লিনও দাও, তাহলে তুমি একজন কোয়াক ডাক্তার হয়ে গেলে। কিন্তু তুমি একজন ডিভিএম গ্রাজুয়েট, 5 বছর পড়াশোনা করে, তোমাকে অবশ্যই জানতে হবে যে এটার মোড অফ অ্যাকশন কি। এটা কি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করতেছে নাকি এটা প্রোটিন সিনথেসিস? এগুলো মুখস্থ ছাড়া কোনোভাবে না। এটা একটা চার্ট করবা যে জি ম্যাম একটা চার্ট, ব্যাকটেরিয়াসাইডাল ব্যাকটেরিওস্ট্যাটিক এই দুটো জানা লাগবে না? হ্যাঁ অবশ্যই জানতে হবে। ব্যাকটেরিওসাইডাল, ব্যাকটেরিওস্ট্যাটিক এবং মোড অফ অ্যাকশনের উপর ভিত্তি করে, মোড অফ অ্যাকশনের ভিত্তি করে তো ব্যাকটেরিওসাইডাল, ব্যাকটেরিওস্ট্যাটিক, সেল ওয়াল সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, তারপরে ডিএনএ আরএনএ সিনথেসিস, মানে এক কথা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে। প্রত্যেকটার এক্সাম্পল তোমাকে মুখস্থ করে রাখতে হবে এবং সেটার উপর ভিত্তি করে তোমাকে প্রেসক্রিপশন। এটা হলো অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ ওগুলো বাজারে খুব বেশি অ্যাভেলেবল না, 2-4টা নাম মুখস্থ করলেই হয়ে যাবে, ওই 2-4টাই বাজারে পাওয়া যায়। অ্যান্টিপ্যারাসাইটিক কি পাওয়া যায় বাজারে? অ্যালবেন্ডাজল,
এলটিভেট এটা কি পাও, এটা কি টেট্রারেট, টেট্রানাইট, যেটা হচ্ছে লিভোমাসাল আর অক্সিক্লোজাইড। এটা হচ্ছে টেট্রানিট, লিভামিসল আর অক্সিক্লোজেনেট। তো সবচেয়ে কঠিন হলো তোমার অ্যান্টিবায়োটিকের নামগুলো মনে রাখা, এছাড়া বাকিগুলো খুব সহজ। এর বাকিগুলো 5 থেকে 6টার উপর আর নাই বাজারে আমাদের বাংলাদেশে। যেমন লিভানিট, লিভামিসল, তারপরে টেট্রানিট কি লিভামিসন আর অক্সিক্লোজেনেট, এরপরে আছে কি নাইট্রোকজিনিন, নাইট্রোনিক্স নামে পাওয়া যায়। এরপরে আছে অ্যালবেন্ডাজল, হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আর ফেমেন্ডাজল, এটাও ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই 6-7টার নাম মুখস্থ করলেই তোমার অ্যান্টিপ্যারাসাইট ড্রাগ শেষ। আর আমাদের সাধারণত অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপ্যারাসাইট আর কিছু অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন কিছু ড্রাগ আছে যে হিস্টামিন, অ্যান্টিহিস্টামিনের কি কি নাম আছে, ক্লোরফেনিরামিন মেলিয়েট, ফেনিরামিন মেলিয়েট, ঠিক আছে। এই দুইটা দিয়েই সব ড্রাগগুলো বাজারে পাওয়া যায়। তো এই ড্রাগগুলো যখন তুমি একটা লিস্ট করবা এবং রেগুলার সেটা পড়াশোনা করবা, পড়াশোনার মধ্যে থাকলেই মনে থাকবে। আর নতুবা আজকে পড়লাম, 1 বছর পর হঠাৎ করে মনে করার চেষ্টা করলাম, আর একটা অ্যান্টিহিস্টামিন ড্রাগের নাম বলি তো কি আছে, ফেনিরামিন মেলিয়েট, এটা কাজ কি? প্রোমিথাজল হাইড্রোক্লোরাইড। হ্যাঁ, প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড, এরকম অবশ্যই এটা চার্ট করতে হবে, চার্ট করে পড়তে হবে। তাছাড়া এটা অন্য কোনো ওয়ে নাই যে মনে রাখার। আমি তোমাকে একটা ওয়ে বলে দিলাম যে এটা না, আমি তো তোমাকে ভাগ ভাগ করে পড়াই দিছি, যেটা অ্যান্টিপ্যারাসাইট ড্রাগ, এটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ, এটা তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের আবার ন্যারো, ব্রড, ব্যাকটেরিসাইডাল, ব্যাকটেরিস্ট্যাটিক সব পড়াই দিছি। ওই অনুযায়ী চার্ট করবা, করে করে আস্তে আস্তে করবা এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা। গ্রাম তোমার একটা পেশেন্ট আসলো, তুমি শুনলা যে এটা অ্যাক্টিনোবেসিলাস, অ্যাক্টিনোবেসিলাস গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, আর কি করে বলো তো? লাম্পিজোনা উডেন্টা কি ডিজিজ করে অ্যাক্টিনোবেসিলাস? আমি কিচ্ছু মনে নেই ম্যাম এগুলা। বেসিলাসিস, লিগনেসি, ডেন্টান। হ্যাঁ, মনে রাখার সহজ উপায় বলি, বেসিলাস অ্যানথ্রাসিস মানে কি অ্যানথ্রাক্স করে, এটা কি করে? গ্রাম পজিটিভ অর্গানিজম। আর যখন সামনে অ্যাক্টিনোবেসিলাস লাগবে, অ্যাক্টিনোবেসিলাস মাইকোসিস, সেই ক্ষেত্রে সেটা হবে গ্রাম নেগেটিভ অর্গানিজম। এটা কি করে? লাম্পিজোনা উডেন্টাং, ওটা উডেন টাং। উডেন্টাং করে। উডেন্টাং। তো যেহেতু এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দ্বারা করে, তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোন ধরনের অ্যান্টিবায়োটিক গুলো কাজ করে, সেই অ্যান্টিবায়োটিকটা এইটা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে হবে, ঠিক আছে। এরপরে যদি ভাইরাল ডিজিজ থাকে, তো ভাইরাল ডিজিজ আমাদের অ্যানিমেলের মধ্যে শুধুমাত্র পিপিআরই আছে, সেটার আবার ভ্যাকসিনেশন ছাড়া আছে। আর বাজারে ওরকম ভাইরাল ডিজিজের ট্রিটমেন্ট আমাদের ড্রাগগুলো অ্যাভেলেবেল না। অ্যাসাইক্লোভির পাওয়া যেত। হ্যাঁ, ওই তো অত বেশি অ্যাভেলেবেল না, মানে রিডাভিরিন। হ্যাঁ, 1-2টা নাম মনে রাখলেই যথেষ্ট। আর অত যে ইউজ করে তাও না। পিপিআর হয়েছে অ্যাসাইক্লোভির দিয়ে ট্রিটমেন্ট করে না। পিপিআর হয়েছে তোমার আগে ভ্যাকসিন দিলে দিল, আর না দিলে পরবর্তীতে তোমার কি করে যে সিমটমের উপর ভিত্তি করে করে ট্রিটমেন্ট দেয়। যদি দেখে যে ডায়রিয়া হয়েছে তাহলে ডায়রিয়া ট্রিটমেন্ট দেয়, সিমটোমেটিক ট্রিটমেন্ট বলে এটাকে। যদি দেখে সর্দি হয়েছে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন দেয়। আবার কিছু অ্যান্টিবায়োটিক দেয় যেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, তার ইমিউনিটি ফল না করে, সেক্ষেত্রে করে কি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেয়। আমাদের অ্যানিমেলের ক্ষেত্রে খুব রেয়ার কেস যে তোমার অ্যান্টিভাইরাল ড্রাগগুলো ইউজ করে। কিন্তু তোমাদের স্টুডেন্ট, তোমাদেরকে জানতে হবে যে বাজারে কিছু কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, সে কারণেই তোমাদেরকে পড়ানো যে সাইক্লোভির, তারপরে রেমান্টিডিন, আইমান্টিডিন, বিভিন্ন ধরনের আরো ড্রাগ আছে, সেগুলো তোমাদের পড়ানো হয়, ঠিক আছে। বুঝতে পারছো? কে এই কোশ্চেনটা করছিল? তাকে তো চিনলাম না, বুঝলাম না। জি ম্যাম, বুঝছি ম্যাম। ম্যাম এই যে ড্রাগ গুলার যে হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স আছে, মানে হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার, সেগুলো নিয়ে তো ম্যাম চিন্তা করার না কোনো না দরকার না, নেই, তাই কোনো না? দরকার নেই। তোমার কেমিক্যাল অত স্ট্রাকচার বেশি। ফার্মাসিস্টরা চিন্তা করবে। ও কিভাবে কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে করে কিভাবে ড্রাগ প্রিপারেশন করা যায়, ওটা একজন ফার্মাসিস্টের কাজ, মানে যে তৈরি করে। তোমার কাজ হচ্ছে ওই ড্রাগের শুধুমাত্র জেনারিক নামটা জানা আর মোড অফ অ্যাকশনটা জানা, আর অন্য কোনো কাজ দরকার নেই। এরপরে যদি তুমি ফার্মাকোলজিতে মাস্টার্স করতে চাও, বা ফার্মাসিতে মাস্টার্স করতে চাও, বা মলিকুলার ফার্মাকোলজিতে, তখন সে ওয়েটা আলাদা। কিন্তু এই মুহূর্তে তুমি অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ভেটেরিনারিয়ান হিসাবে তোমার জানতে হবে জেনারিক নেম আর মোড অফ অ্যাকশন, আর কিছু না, ঠিক আছে। জি ম্যাম, ম্যাম অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এখানে ক্লাস শেষ। আর হলো নেক্সট টাইম ক্লাস হবে ঐশীকে আমি জানাই। নোটটা